আছে? ওকে, ভলিউমটা একটু প্লিজ বাড়ালে ভালো হতো। সাবিনা আপু। জি, ওকে। তাহলে হচ্ছে জি বেসিক আপু, আন্ডারস্ট্যান্ড কি করতে হবে, আমাদের হচ্ছে প্যাথোফিজিওলজিটা আমাদের হতেছে এটা ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই একটু খুবই খুবই আপু ভলিউমটা ইম্পর্টেন্ট। কম শোনা যাচ্ছে। জি আপু, একটু ভলিউমটা বাড়ালে ভালো হতো। শোনা যায়? এখন শোনা যায়? জি জি, ধন্যবাদ। আচ্ছা আপু, আচ্ছা আমি তো এই পাশ থেকে বুঝতে পারি না, কোনো যদি প্রবলেম হয় আপনারা আমাকে একটু কাইন্ডলি একটু বললেন, হ্যাঁ? কারণ অনেক সময় দেখা যায় যে স্ক্রিন হয়তো শেয়ার হচ্ছে না, মানে আমার তো সামনে যারা আছে তারা বলতে পারে, কিন্তু আমরা তো আপনারা যারা হচ্ছে এখানে ক্লাস করতেছেন অনলাইনে আমরা বুঝতে পারি না, একটু বললেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তাহলে এবং এই কাদেরকে আমরা করব এটা আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সির মধ্যে কি কি ভাবে দেখবো আমরা? একটা হচ্ছে যাদের এবিও সিস্টেমে আরএইচ সিস্টেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেন ফাউন্ড অন রেড ব্লাড সেল এন্ড ডি অ্যান্টিজেন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেন অফ দ্য আরএইচ সিস্টেম। আমরা এ বি সি ডি এগুলো পড়ছি না, আমরা এ বি ও ডি, ডি হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট, তাছাড়া আছে কি কেল ডাফ অ্যান্টিকে এগুলো আছে কিন্তু, হ্যাঁ? তো এগুলো থাকলে আমাদের হচ্ছে কি আরএইচ নেগেটিভ ওটা দিতে হবে, বাট ডি থাকলে আমাদের ডি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যান্টিজেন। আরো যেগুলো আছে সেগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, এই মুহূর্তে এটা জানতে হবে যে ডিটা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট আরএইচ সিস্টেমের অ্যান্টিজেন। আচ্ছা, 15% মাদার আর আরএইচ নেগেটিভ, ওকে? 15% মাদার হচ্ছে কি আরএইচ নেগেটিভ, আরএইচ নেগেটিভ মাদারটা ডেলিভার করে যদি আরএইচ পজিটিভ পায় সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আরএইচ নেগেটিভ মাদার, হ্যাঁ, বাপ হচ্ছে আরএইচ পজিটিভ, এখন বাচ্চা হলো আরএইচ পজিটিভ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি ওর তো মা নেগেটিভ, প্লাসেন্টা থেকে তো মা থেকে বাচ্চার কাছে আসতেছে না ব্লাড, তো ওইখানে কি হবে? ওইখানে হইতেছে গিয়ে ফিটাল ব্লাডের রেড সেলের মধ্যে একটা হচ্ছে লিকিং হবে, লিকিং করার জন্য কি হবে? ওই অ্যান্টিডিটা অ্যান্টিডি আইজিজি অ্যান্টিবডি ফর্ম করে ফেলবে, ওই ডি এর এগেনস্টে একটা অ্যান্টিডি মানে নেগেটিভ ডি যেটা, হ্যাঁ, ওই বাচ্চার ওইখানে কি হবে? একটা আপনার অ্যান্টিডি একটা ফর্ম করবে মায়ের শরীরে, মার শরীরে ফর্ম করলে কি হবে? লেটার প্রেগন্যান্সিতে এটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চা হেমোলাইসিস করতে পারে, এবং এটা পরবর্তী প্রেগন্যান্সিতে বেশি হলেও ফার্স্ট প্রেগন্যান্সিতে কি হলো? এটা অ্যান্টিডি ফর্ম করে থেকে গেল মায়ের শরীরে, হ্যাঁ, পরবর্তীতে প্রেগন্যান্সিতে কি হতে পারে? এটা বাচ্চা হেমোলাইসিস হয়ে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে এই প্রেগন্যান্সিতে কিছু হবে না, এই প্রেগন্যান্সিতেও কিন্তু আপনার লিকিং এর জন্য আপনার এটাও হেমোলাইসিস এই এই প্রেগন্যান্সিতে মানে যে প্রেগন্যান্সিতে কন্টিনিউ করতেছে এই প্রেগন্যান্সিতেও হতে পারে, বাট নর্মালি কি হয়? সেকেন্ড প্রেগন্যান্সিতে বেশি হয়, কারণ কি ওই যে অ্যান্টিবডিটা থেকে যায় যে শরীরে মায়ের, এই জন্য হচ্ছে এটা হয়। প্রিভেনশন আমরা কি করতে পারি? প্রিভেনশন হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন। আমরা তো কি জানি যে বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা 72 ঘন্টার মধ্যে আইএন ইনজেকশন দিয়ে দিব, অ্যান্টিডি দিয়ে দিব, তাই না? রাইট, কিন্তু আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিডিও দিতে পারি। আপনি যদি আগে থেকেই জানেন যে মায়ের অ্যান্টিডি নেগেটিভ মানে মা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদার, তাকে আমরা প্রোফাইলেক্সিস হিসেবে আমরা কি করতে পারি? যারা নন সেন্সিটাইজ মানে কি আগে কখনো দেওয়া হয় নাই, ফার্স্ট প্রেগন্যান্সিতে আসছে, যত নন সেন্সিটাইজ মাদার আছে, এবং আচ্ছা যত মা আসছে আপনার হচ্ছে কি বুকিং ভিজিটে যত প্রেগন্যান্ট মা আসবে সবাইকে আমার হচ্ছে ফার্স্ট ভিজিটে আমার আপনার ব্লাড গ্রুপিং প্লাস হচ্ছে আরএইচ টাইপিং করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা আরএইচ নেগেটিভ মাকে আমার অ্যান্টিডি টেস্ট করতে হবে, অ্যান্টিডি অ্যান্টিবডিসটা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদারকে টেস্ট করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফার্স্ট ভিজিটিং এ, ঠিক আছে? আচ্ছা, যাদের হইতেছে গিয়ে নন সেন্সিটাইজ, যাদের কখনো হয় নাই, তাদেরকে আমরা কি দিব? প্রোফাইলেকটিক হিসেবে আমরা 28 সপ্তাহ এবং 34 সপ্তাহ, 28 এবং 34 সপ্তাহে আমরা হচ্ছে কি সিঙ্গেল ডোজ অ্যান্টিডি দিয়ে দিব। যদি সিঙ্গেল ডোজ দেই তাহলে হচ্ছে 28 সপ্তাহ 34 সপ্তাহ, হ্যাঁ, আর সরি সিঙ্গেল ডোজ দিলে হচ্ছে কি 28 অথবা 34, আর যদি ডাবল ডোজ দেই তাহলে সেক্ষেত্রে আমরা 28 এবং 34 সপ্তাহ দিয়ে দিব। বুঝা গেছে? সিঙ্গেল ডোজ দিলে আমরা হয় 28 সপ্তাহে দিয়ে দিব নয়তো 34 সপ্তাহে দিব, আর যদি ডাবল ডোজ রেজিম দিতে চাই প্রোফাইলেক্সিস হিসেবে তাহলে 28 সপ্তাহে একটা অ্যান্টিডি দিব, 34 সপ্তাহে একটা অ্যান্টিডি দিব। বুঝা গেছে? কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু প্রোফাইলেক্সিস অ্যান্টিডি নেগেটিভ মাদারা আপু, নেগেটিভ যারা, আমরা তো পজিটিভ বুঝতে থেকে দিব পারছি। না। এটা হ্যাঁ, কি সবাইকে? নন সেন্সিটাইজ, নন সেন্সিটাইজ যারা আগে কখনো পায় নাই, হ্যাঁ, আসছে আগে কখনো পায় নাই, আপনার প্রথম প্রেগন্যান্সি এটা তার, ঠিক আছে? তাহলে তাদেরকে আমি প্রোফাইলেক্সিস হিসেবে 28 সপ্তাহ বা 34 সপ্তাহ আমরা দিতে পারি। যদি ডাবল ডোজ দিই, একসাথে দুটা ডোজ দিয়ে দিব, সেটা 28 সপ্তাহ দিতে পারি অথবা 34 সপ্তাহ দিতে পারি। আর যদি হচ্ছে ডাবল ডোজ হিসেবে দেই তাহলে 34 সপ্তাহ একটা দিব, 28 সপ্তাহ দিব। তারপরেও কিন্তু আমার বাচ্চা ডেলিভারির পরে 72 ঘন্টার মধ্যে 500 500 করে আমার দিতে হবে কিন্তু আইএম, ঠিক আছে? বুঝা গেছে? এগুলো হচ্ছে প্রোফাইলেক্টিক ডোজ আর এটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। এখন আসি আচ্ছা আমরা। আপু, আমি এরকম কিছু রোগী পেয়েছি যাদের হচ্ছে গিয়ে আগে তারা ধরেন অ্যান্টিডি দেয়নি, তারা জানেও না যে এটা দিতে হবে। আবার অনেকের আছে অ্যাবর্শন হয়েছে, এখন তারা কোনো ইনজেকশন দেয় নাই, কোনো কিছু না, তারা মনে করছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তাহলে আর এটার দরকার নাই। এক্ষেত্রে কি করবো?
তাহলে আপনি যখন নেক্সট প্রেগনেন্সিতে আসবে আপনার কাছে, আপনি বলে দিবেন, তাদেরকে কাউন্সিলিং করবেন যে নেক্সট প্রেগনেন্সি হলে অবশ্যই তার যে আরএইচ নেগেটিভ আছে এটা 28 সপ্তাহে এবং 34 সপ্তাহে একটা হচ্ছে গিয়ে ওই যে অ্যান্টিডি পাবে আগে থেকে। এটা প্রোফাইলেক্সিস আপু, প্রোফাইলেক্সিস যদি এইসব ক্ষেত্রে এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই প্রোফাইলেক্সিস দিতে হবে। এটা গাইডলাইনে আছে যে যারা জানে না বা যারা হচ্ছে গিয়ে কখনো মানে বুঝেই না, এটা এটা বিশেষ করে পেরিফেরির দিকে হয় বেশি, সেই ক্ষেত্রে আপনি 28 সপ্তাহে একটা দিতে পারেন অ্যান্টিডি, আর আর 34 সপ্তাহে একটা দিতে পারেন, অথবা আপনি 34 সপ্তাহে একসাথে ডাবল ডোজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যদি এই দুটাও যদি দেন তাও কিন্তু আপনার 72 ঘন্টা পরে অ্যান্টিডি দিতে হবে। প্রোফাইলেক্সিস হিসেবে আপনি দিয়ে দিবেন 28 সপ্তাহ 34 সপ্তাহ দিয়ে দিবেন এইসব পেশেন্টের ক্ষেত্রে, কারণ ওর তো তাহলে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, পরের বাচ্চা অত তাহলে মিসক্যারেজ হয়ে যাবে, হেমোলাইসিস হয়ে যাবে বাচ্চার। বুঝে গেছে আপু? এইসব ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই আপনি 28 সপ্তাহ থেকে অ্যান্টিডি দিবেন, অ্যান্টিডি দিয়ে দিবেন। আর যদি হচ্ছে 12 সপ্তাহের মধ্যে কোনো প্রসিডিউরস করতে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্টিডি দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে ডাবল ডোজ রেজিমে আমরা কখন দিতে পারি? 28 উইকসে, অথবা আর হচ্ছে 34 উইকসে আমরা প্রোফাইলেক্টিক ডোজ দিতে পারি। এবং এগুলো ডিপেন্ড করবে হচ্ছে ডিপেন্ডিং অন লোকাল ফ্যাক্টর। অ্যান্টিডি প্রোফাইলেক্সিস আমরা কিভাবে করতে পারি? ওয়ান্স সেন্সিটাইজ যদি হয়ে যায় দেন আবার হতেছে এটা ইররিভার্সিবল। যদি একবার যদি সেন্সিটাইজ হয়ে যায় তাহলে এটা ইররিভার্সিবল। আর কি হতে পারে, যদি থার্ড এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যদি লার্জ ডোজ অ্যান্টিডি দেই তাহলে হচ্ছে ক্লেহর টেস্ট করতে হবে টু ফিটাল আরবিসি প্রেজেন্ট। এটা প্রপোর্শনাল ক্লেহর টেস্ট করতে হয় কিন্তু এটা যারা হচ্ছে গিয়ে আপনার অ্যান্টিডি দিবেন তাদেরকে আবার ক্লেহর টেস্ট করে ফিটাল হেমোরেজের কোনো চান্সেস আছে কিনা ওটা দেখতে হবে, ঠিক আছে। যত যদি 500-র উপরে থাকে অ্যান্টিকে তাহলে সেই ক্ষেত্রে ক্লেহর টেস্ট যদি 500-র উপরে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 10-10 ml করে করে ডোজটা বাড়ানো যায়। অ্যান্টিডি ফার্স্ট ইমিউনোগ্লোবুলিন প্রেগন্যান্সিতেও এনটিডি প্রোফাইলেক্সিস দিব কোনো অ্যাবসুলুট হিস্ট্রি নেই আমরা তো ইউজুয়ালি আপু আপনার প্র্যাকটিসে কথা, সেকেন্ড তাহমিনা আপু প্রেগন্যান্সি আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, কি বলছেন আপু কিছু বুঝি নাই, আপনি একটু টাইপ করে দেন আপু, চ্যাটে লিখে, চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিনটা আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিতে পারি, কারণ প্রোফাইলেক্সিস ডোজ তো আমরা দিলামই। তারপর যখন বাচ্চা ডেলিভারি হবে তখন আমরা কি করব, তখন হচ্ছে উইদিন 72 আওয়ার্স আমরা আবার অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব। হ্যাঁ, ডেলিভারি যদি হচ্ছে পজিটিভ হয় সেক্ষেত্রে আমার পজিটিভ যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আমার বাচ্চা যদি জীবিত থাকে অথবা বাচ্চা যদি স্টিল বার্থ হয়, যে ক্ষেত্রেই হোক না কেন আমাদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে অ্যান্টি দিতে হবে, ঠিক আছে। এনি টার্মিনেশন যদি থাকে, প্রেগন্যান্সিতে যদি কোনো টার্মিনেশন হয়, যদি মিসক্যারেজ হয়, জেস্টেশনাল মানে ইফ জেস্টেশন ইজ মোর দ্যান 12 উইকস এর পরে যদি কোনো জেস্টেশনে বাচ্চা মিসক্যারেজ হয়, যদি প্রেগন্যান্সি টার্মিনেশন হয়, যদি একটোপিক প্রেগন্যান্সি হয়, এক্সটার্নাল সেফালিক ভার্সন যদি আমরা করি, অ্যান্টিপার্টাম হেমোরেজের হিস্ট্রি থাকে, অথবা অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাই স্যাম্পলিং, যত কিছুই করি না কেন, ফিটাল ব্লাড স্যাম্পলিং, সবকিছুতেই আমার অ্যান্টি দিতে হবে। আপনি খোঁচা দিবেন মানেই হচ্ছে আপনার অ্যান্টি দিতে হবে বাচ্চা মাকে, ঠিক আছে। আপু আমরা তো জানতাম, এখন কি শোনা যাচ্ছে আপু? হ্যাঁ তামিনা আপু শোনা যাচ্ছে, বলেন। আমরা তো জানতাম যে ফার্স্ট প্রেগন্যান্সিতে অ্যান্টিডি প্রোফাইলেক্টিক না দিলেও হবে, যদি হিস্ট্রি অফ অ্যাবর্শন থাকে বা সেকেন্ড প্রেগন্যান্সি থেকে আমরা অ্যান্টিডি 28 উইকে একটা দিব, এরকম আমরা জানতাম। এখন কি তাহলে আমরা ফার্স্ট প্রেগন্যান্সিতেও অ্যান্টিডি দিব? হ্যাঁ আপু, এটা হচ্ছে এটা আরসিওজির প্রোটোকল, পুরো আরসিওজি তো প্রত্যেক 3 বছর পর পর আপনার চেঞ্জ হয়, তো আরসিওজি আমরা কি পুরো টাইটার চেঞ্জ করে হয়। দিব না টাইটার ছাড়াই দিব? না, আপনি হচ্ছে কি নন সেন্সিটাইজ যদি থাকে, একবার যদি সেন্সিটাইজেশন হয়ে যায় তাহলে তো সে হয়েই গেল, কিন্তু আপনার ফার্স্ট প্রেগনেন্সি সে তো নন সেন্সিটাইজ, সে তো জানেই না। আপনি হচ্ছে কি যখনই দেখবেন সে আরএইচ নেগেটিভ মাদার, তাকে প্রোফাইলেক্সিস, এটা কিন্তু থেরাপিউটিক ডোজ না, প্রোফাইলেকটিক হিসাবে আপনি 28 সপ্তাহ এবং 34 সপ্তাহে ডাবল ডোজে দিতে পারবেন। আর তারপরেও কিন্তু সেন্সিটাইজড আপনার মাদারদেরকে কি করব? সেন্সিটাইজ তো তাদের সে ফার্স্ট প্রেগনেন্সিতে হবে না। না, সেকেন্ড প্রেগন্যান্সিতে, প্রথম প্রেগন্যান্সিতে আমি ওকে 28 উইকে দিলাম, এখন সে হুম, সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে আসছে, তখনও সেকেন্ডে কি তাকে আপনি আমি হচ্ছে দিব? ওই যে সিঙ্গেল ডোজ দিতে পারেন, হ্যাঁ 34 সপ্তাহে আপনি দিতে পারেন, এটা হচ্ছে কনসিডার্ড, রিকমান্ডেড না। কনসিডার্ড আর আচ্ছা, রিকমান্ডেড মানে হচ্ছে আপনি কনসিডার করতে পারেন যে আমি তাকে একটা প্রোফাইলেটিক ডোজ আমি 34 উইকস একটা দিয়ে দিব, এটা আপনি কনসিডার করতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা মানে হচ্ছে রিকমান্ডেড রিকমেন্ডেড না, হচ্ছে নন রিকমান্ডেড না। সেন্সিটাইজডদের, হ্যাঁ আর নন সেন্সিটাইজের হচ্ছে সেন্সিটাইজ 28-34 সপ্তাহ, হ্যাঁ একবার যদি সেন্সিটাইজ হয়ে যায় তাহলে হচ্ছে কি আপনার এটা ইররিভার্সিবল। কিন্তু কাহিনী আছে, কাহিনী আছে, আপনার কিন্তু আবার হচ্ছে ওই যে টেস্ট করে দেখতে হবে যে সেন্সিটাইজেশন টাইটার হয়েছে করতে কিনা হবে। তার, ঠিক আছে। এই কি করবো, কি টেস্ট করবো? ক্লে হট টাইটার টেস্ট করতে করবেন হবে। আপু, টাইটার করবেন, ক্লে হট টেস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, কাদেরকে কাদেরকে আমরা দিব, ওই যে 12 সপ্তাহ পরে যত পরিমাণে মিসক্যারেজ আছে, টার্মিনেশন আছে, যত যাই কিছু হোক আমরা দিব। 12 সপ্তাহ আগেও যদি কোনো আমরা টেস্ট করি, হ্যাঁ যেটা আপনি হচ্ছে ফুটা করবেন, ইনভেসিভ প্রসিডিউর, ইনভেসিভ প্রসিডিউর মানে কি আপনি ফুটাফাটি করতেছেন, ঠিক আছে, তাহলে অ্যামনিওসেন্টেসিস, সিভিএস,
ফিটাল ব্লাড স্যাম্পলিং, তারপর যদি এক্সটার্নাল সেফালিক ভার্সন করে আমরা 36 সপ্তাহে যদি ব্রিজ প্রেজেন্টেশন আছে, আপনি যদি ঘুরায় দিতে চান বাচ্চাকে 36 সপ্তাহে বা 37 সপ্তাহে যদি ঘুরায় দিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যান্টিডি লাগবে। তারপর হচ্ছে কি যদি একটপিক প্রেগন্যান্সি হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্টিডি লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে কোথায় কোথায় অ্যান্টিডি লাগবে আপনার। হ্যাঁ, ওকে, ইনফিনিটি টেস্টার এটা আসবে। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে এই যে যদি ইভেন্টটা যদি সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে হয়, তাহলে লার্জ ডোজ অ্যান্টিডি যদি আমি দেই, এবং এই ক্ষেত্রে কিন্তু আমার ক্লেহর টেস্ট করতে হবে যে আরবিসি প্রেজেন্ট আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখেন আমরা টেস্ট কি কি করব। all babies born with Rh negative mother should have cord blood taken at delivery time. বাচ্চা যখন আপনি ডেলিভারি করবেন সাথে সাথে কর্ড থেকে ব্লাড নেবেন, ব্লাড নিয়ে আপনি 3টা টেস্ট করতে দিবেন। একটা হচ্ছে ফুল ব্লাড কাউন্ট করতে দিবেন, একটা হচ্ছে কুমস টেস্ট দিবেন, একটা হচ্ছে ব্লাড গ্রুপিং করতে দিবেন। এই 3টা খুবই ম্যান্ডেটরি, বাচ্চাকে আপনার করতেই হবে। কুম টেস্ট করে আমরা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন হয়েছে কিনা সেটা আমরা দেখি, উইল ডেমনস্ট্রেট অ্যান্টিবডি অন দ্য আরবিসি অফ দ্য বেবি। বাচ্চার দেখবো আমরা হচ্ছে আরবিসিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আর ক্লেহর টেস্ট করে আমরা হচ্ছে ম্যাটারনাল ব্লাড ফিটাল সেলস রেজিস্ট্যান্স হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। হ্যাঁ, এই দুটো লাইন একটু দাগ দিয়ে রাখেন যে যত বাচ্চা জন্মাবে আরএইচ নেগেটিভ মাদার থেকে প্রত্যেকটার হচ্ছে গিয়ে সাথে সাথে কর্ড ব্লাড নিয়ে আমার ফুল ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং আর হচ্ছে কুম টেস্ট, ডিরেক্ট কুম টেস্টটা করতে হবে, ঠিক আছে? এখন যদি এফেক্টেড ফিটাস হয়ে যায়, যে অলরেডি সে বাচ্চা এফেক্টেড হয়ে গেছে, তাদের কি কি থাকতে পারে? একটা হচ্ছে হাইড্রোস ফেটালিস, বাচ্চা এরকম ফুলে যাবে, হ্যাঁ, ইডিমাটাস হয়ে যাবে বাচ্চা, হাইড্রোস ফেটালিস হয়ে যাবে মানে বাচ্চার মধ্যে পানি চলে আসবে, লিভারটা হচ্ছে ডিভয়েড হয়ে যাবে, প্রোডাকশন অফ অ্যালবুমিন ফলস, জন্ডিস, অ্যানিমিয়া, হেপাটোস্প্লেনোমেগালি হবে, হার্ট ফেলিওর, কার্নিকটেরাস। ট্রিটমেন্ট দিব আমরা কি? ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চাকে আমরা ট্রান্সফিউশন দিতে পারি, ব্লাড ট্রান্সফিউশন, একটা হচ্ছে বাচ্চাকে আলট্রাভায়োলেট ফটোথেরাপি দিব। এখন আরএইচ নেগেটিভ ওমেন যারা, তাদেরকে আমার এই যে অ্যান্টিডি দিতে হবে কবে কবে, দেখেন প্রোফাইলেক্টিক ডোজ 28 সপ্তাহ এবং 34 সপ্তাহে। 28 সপ্তাহ, এটা 34 সপ্তাহে। আর নাইস বলছে যে আরএইচ নেগেটিভ মাদারকে আমরা 28 সপ্তাহে দিব এবং সেকেন্ড ডোজ হচ্ছে 34। নাইস বলছে যে আপনি 2টা ডোজে দিতে হবে। নাইস বলছে যে 2টা ডোজে আপনি দিবেন, একটা হচ্ছে 28 সপ্তাহ দিবেন, একটা 34 সপ্তাহ দিবেন। কিন্তু আবার আরসিও যেটা মানে গ্রিন টপ গাইডলাইন যেটা, সে আবার বলছে যে আপনি সিঙ্গেল ডোজ দিলে আপনি যে কোনো 34 বা 28 সপ্তাহ দিবেন এক সময়, ডাবল ডোজ দিলে আপনার 28 এবং 34 সপ্তাহ দিতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে প্রোফাইলেক্টিক ডোজটা, ঠিক আছে? বুঝে নাই কি জানো, 28 আচ্ছা, সপ্তাহ হলো? 28 সপ্তাহে প্রোফাইলেক্টিক ডোজ, প্রোফাইলেক্টিক ডোজ হচ্ছে গিয়ে আপনার আরএইচ নেগেটিভ মাদার আসছে, তার হচ্ছে গিয়ে এর আগে কখনো বাচ্চা ছিল না বা সে নন সেন্সিটাইজ মা, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলেক্টিক ডোজ আপনি দিবেন। আমরা এতদিন কি জানতাম? আমরা এতদিন জানতাম হচ্ছে বাচ্চা ডেলিভারির পরে উইদিন 72 আওয়ার্স আমরা হচ্ছে 500 করে দিয়ে দিব অ্যান্টিডি, তাই তো? কিন্তু আরসিও যে গাইডলাইন হচ্ছে, অ্যাকর্ডিং টু আরসিও যে গাইডলাইন, আপনি হচ্ছে প্রোফাইলেক্টিক ডোজ অবশ্যই আপনি দিবেন নন সেন্সিটাইজ মাদারকে, এবং সেটা আপনি যদি ডাবল ডোজ দেন, 2টা ডোজ হিসাবে যদি দেন, আপনি 28 সপ্তাহে একটা ডোজ দিবেন, 34 সপ্তাহে একটা ডোজ দিবেন। আর যদি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি সিঙ্গেল ডোজ দিতে চান যে না আমি পেশেন্টকে আমি 2বার ফুটাফুটি করব না, আমি একবার ইনজেকশন দিব, সেক্ষেত্রে আইদার আপনি 28 সপ্তাহ দিবেন অথবা আপনি 34 সপ্তাহে দিবেন। বুঝা গেছে? সাথে জি 72 ঘন্টা পরে যেই আমরা আপনার থেরাপিউটিক ডোজ যেটা দেই 72 ঘন্টা পরে, সেটাও কিন্তু দিতে হবে। এই 2টা দেওয়া মানে কিন্তু এই না যে আপনি থেরাপিউটিক ডোজটা মিস করবেন। এই 2টা দেওয়ার পরেও কিন্তু আপনার বাচ্চা জন্মের 72 ঘন্টা পরে আবার অ্যান্টিডি দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি হচ্ছে মেনোপোজে। মানে নাই, মানে একটা থেকে একটা লাভ দিয়ে চলে গেছি, তাই না? মেনোপোজ, মেনোপোজ কি? সিজেশন অফ দ্য মেনস্ট্রুয়েশন। মেনার কি অনসেট অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে? তাহলে মেনোপজ হচ্ছে কি আপনার ইউকে তে গড় গড় এজ কত? 51 ইয়ার্স। এটা পরীক্ষার কোশ্চেন, কিউ লিখে রাখেন, এটা পরীক্ষাতে আসছে, এটা আমার পরীক্ষার সময় আসছে এবং আমি লাস্ট 10 বছর অনেকবার দেখছি এই কোশ্চেন, যে 51 ইয়ার্স হচ্ছে কি আপনার ইউকে তে মেনোপজের ডেট হচ্ছে 51 ইয়ার্স ওল্ড। ক্লাইমেট্রিক আপনার পিরিয়ডের জন্য এটা অনেক দেশে হচ্ছে কি যে ক্লাইমেট্রিক চেঞ্জের জন্য অনেক দেশে হচ্ছে আগে আগে হয়ে যায়, ওভারিয়ান ফাংশন স্টার্ট করে। শাহনাজ আপু, আপনার লাইটটা একটু মাইকটা একটু মিউট করে রাখেন আপু। মেনোপজের ম্যানেজমেন্ট আমরা কি দিব? অবশ্যই এইচআরটি দিব। কেন দিব এটা? এইচআরটি দিব হচ্ছে গিয়ে আমাদের যেই আপনার মানে মেনোপজাল যে সিমটম গুলো হয়, পোস্ট মেনোপজাল সিমটম গুলো প্রিভেন্ট করার জন্য আমাদের, ঠিক আছে? এখানে আমরা কাদেরকে দিব? স্পেসিফিক ট্রিটমেন্ট টু অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দেই। এখান থেকে অপশন রাখতে হবে আমার। ট্রিটমেন্ট দিব আমরা হচ্ছে মেনোপজাল সিমটমস এর জন্য, এবং যদি বলে দেয় যে আপনারা হচ্ছে এইচআরটি দেওয়ার মেইন উদ্দেশ্য কি, সেটা কিন্তু হচ্ছে
টু রিডিউস পোস্টমেনোপজাল সিমটম অর টু রিডিউস ওই যে হ্যাঁ রিডিউস পোস্টমেনোপজাল সিমটম, ঠিক আছে। এখন এটা কি কি দেই আমরা, কি কি ম্যানেজমেন্ট করব, সেটা হচ্ছে হট ফ্লাশের জন্য আর নাইট সোয়েটস এর জন্য। নাইট সোয়েটস আর হট ফ্লাশের জন্য আমরা দিব হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট কি, পেশেন্ট যদি ওভারওয়েট থাকে পেশেন্টকে ওয়েট কমাইতে বলবো, এক্সারসাইজ করতে বলবো, অ্যাভয়েডিং ক্যাফেইন স্পাইসি ফুড, লাইট আর ক্লদিং করতে বলবো, ঠিক আছে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা কি দেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে, আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই দেই, ঠিক আছে। এখন যাদের হচ্ছে ইউটেরাস নাই তাদেরকে কিন্তু আমরা আবার শুধু ইস্ট্রোজেন দিব, প্রজেস্টেরন দিব না, ওকে। আচ্ছা, এখন আসি আমরা আর কি দিতে পারি, টিবোলন দিতে পারি। টিবোলনটা হচ্ছে গিয়ে উইদিন 12 মান্থস অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অ্যাজ মে ইজ কজেস ইররেগুলার ব্লিডিং। টিবোলন দিলে কিন্তু আবার মাথায় রাখতে হবে, টিবোলন দিলে আপনার ইররেগুলার ব্লিডিং হবে। ক্লোনিডিন দিতে পারি, বাট ক্লোনিডিন দিলে আবার ড্রাই মাউথ, ডিজিনেস, নওশিয়া এগুলো হয়। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এটা আমরা দিতে পারি। ভ্যাজিনাল অ্যাট্রফি যদি থাকে তাহলে আমরা হচ্ছে ইস্ট্রোজেন দিব, টপিক্যাল ইস্ট্রোজেন দিব, ঠিক আছে। ভ্যাজিনাল অ্যাট্রফি থাকলে টপিক্যাল ইস্ট্রোজেন যাব, এই চারটির সাথে আমরা টপিক্যালি ইস্ট্রোজেন দিব, ওকে। ডায়াগনোসিস আমরা কখন করব, যদি হইতেছে গিয়ে 50 বছরের উপরে পেশেন্টের বয়স এবং তার লাস্ট পিরিয়ড 1 বছর আগে হয়েছে, সে হচ্ছে মেনোপজাল। অথবা 50 বছরের নিচে মহিলার বয়স, তার গত 2 বছর ধরে পিরিয়ড স্টপ আছে, শি ইজ মেনোপজাল, ঠিক আছে, বুঝা গেছে। 50 বছরের উপরে হলে 1 বছর যদি বন্ধ থাকে সে মেনোপজাল। আপু শাহানাজ আপু, আপনার মাইকটা একটু মিউট করবেন, মাইকটা মিউট করবেন। 50 বছরের উপরে হলে 1 বছর যদি বন্ধ থাকে মেনোপজ, 50 বছর নিচে হলে 2 বছর যদি বন্ধ থাকে দ্যাট ইজ মেনোপজ, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, কিন্তু 3টা কোশ্চেন এখান থেকে আসে অন এন্ড অফ এবং ঘুরায় ফিরে আসে। একটা হচ্ছে হোয়াট ইজ দা আপনার কি বলে আপনার হচ্ছে কি হোয়াট ইজ দা পিরিয়ড এজ অফ হচ্ছে মেনোপজ ইন ইউকে, ঠিক আছে। মিন এজ অফ ইউকে, মেনোপজের মিন এজ অফ ইউকে হচ্ছে 51 ইয়ার্স। একটা হচ্ছে গিয়ে যদি 50 ইয়ার্স এর বেশি থাকে তাহলে হচ্ছে কত মাস বন্ধ থাকলে আমরা মেনোপজ বলবো। একটা হচ্ছে দিয়ে দেয় 12 মান্থ, 24 মান্থ, 36 মান্থ, হ্যাঁ 6 মান্থ এরকম করে দেয়। তাহলে 50 বছরের নিচে হলে 1 ইয়ার, 50 বছর নিচে হলে 2 ইয়ার বন্ধ, 50 বছরের উপর হলে 1 বছর বন্ধ থাকলে আমরা বলবো মেনোপজ। আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার কি দিতে পারি আমরা, হ্যাঁ ওই যে টপিক্যাল ভ্যাজিনাল অ্যাট্রফি নিয়ে আসলে আমরা কি দিতে পারি, এটাও ঘুরে ঘুরে আসে কোশ্চেন। এটা হচ্ছে টপিক্যাল ইস্ট্রোজেন দিব, এটাই ঘুরে ঘুরে আসে, হ্যাঁ এই 3টা কোশ্চেনই বারবার আসে। ওকে, এরপরে হচ্ছে জেনিটাল ওয়ার্ড। জেনিটাল ওয়ার্ডস কি দিয়ে হয়, এটা আমরা পড়ছি, কি দিয়ে হয় বলেন তো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভেরি গুড, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের হচ্ছে লো যেগুলা থাকে, লো ক্যাটাগরি, যেটা কি লো ক্যাটাগরি হচ্ছে 6, 11, এরা হচ্ছে লো লো ইনসিডেন্স করে। তাহলে হচ্ছে লোটা দিয়ে হবে হচ্ছে জেনিটাল ওয়ার্ডস হবে। আর হাই যেটা সেটা হচ্ছে কি আপনার 18, 33, 16, 18, 33, 34, 35, 36 এগুলো যত উপর দিকে যাবে এগুলো হচ্ছে কি করবে আপনার সার্ভাইকাল ক্যান্সার করবে। এখন এটা জেনিটাল ওয়ার্ডস এর ফিচার কি থাকবে, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা আসছিল, এটা কয়েকবারই আসছিল যে ফিচারটা দিয়ে দেয় এভাবে। আচ্ছা, ফিচার্স এর মধ্যে কি কি দেয়, একটা হচ্ছে গিয়ে এখানে কি কি পাবো আমরা, এটা ছোট ছোট 5 মিলিমিটার, 2 to 5 মিলিমিটার স্মল ফ্লেশি প্রোটিউবারেন্স থাকবে। এটা ধরলে হচ্ছে ইচিং হইতে পারে, ব্লিডিং হইতে পারে। ম্যানেজমেন্ট আমরা কি দিব, এটা এটা একটু রাখেন, এটা টপিক্যাল পোডোফাইলিন, এটা খুবই আসে পরীক্ষাতে, যে টপিক্যাল পোডোফাইলাম আর ক্রায়োথেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। যদি বলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে ক্রায়োথেরাপি অর টপিক্যাল পোডোফাইলিয়াম, হ্যাঁ যে কোনো একটা থাকবে পরীক্ষাতে, দুইটা একসাথে থাকবে না, এই দুটাই হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ইমিকুইমব দিতে পারি যদি হচ্ছে গিয়ে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে, আমরা যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কাজ না করে সেকেন্ড লাইন হিসেবে আমরা ইমিকুইমব দিতে পারি। আরেকটা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস আমরা যদি প্রিভেন্ট করতে পারি, যদি রিকারেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের 1 থেকে 2 বছর পরে রিকারেন্স হতে পারে এবং এটা অ্যানোজেনিটাল ইনফেকশনও হতে পারে। তাহলে হচ্ছে গিয়ে ফার্স্ট আমরা দিব হচ্ছে টপিক্যাল পোডোফাইলিন আর হচ্ছে ক্রায়োথেরাপি। এবং এটা কি কখন দিব, মাল্টিপল নন ক্যারাটিনাইজ ওয়ার্ড আর জেনারেলি বেস্ট ট্রিটেড উইথ টপিক্যাল এজেন্ট, যেগুলো নন ক্যারাটিনাইজ, ঠিক আছে। আর সলিটারি যেগুলা মানে একদম সলিড সলিড টাইপের থাকবে, সলিটারি থাকবে, ক্যারাটিনাইজ থাকবে, এগুলো হচ্ছে আমরা ক্রায়ো করে দিব। এখন যদি পরীক্ষাতে কোশ্চেন আসে, আ পেশেন্ট কাম টু ইউ উইথ ভ্যাজিনাল ওয়ার্ড, ঠিক আছে, and you after examination you see there is a solitary keratinized multiple warts present into the vagina, so what will be your treatment, first line treatment? Cryotherapy, very good. আর যদি আসে multiple non keratinized 2 to 5 millimeter small fleshy protuberance are seen which is শাহানাজ আপু আপনি একটু মাইকটা মিউট করবেন।
মানে খারাপ ভাবে দেখা দিচ্ছে এখন আরো, হ্যাঁ প্রেশার ইনফেকশন ওরকম করে এখন বর্তমানে আছে? আচ্ছা, এসএস একাডেমি থেকে কে আছেন? বিধানদা আছে না? বিধানদা একটু মাইকটা মিউট করে দেন তো। বুঝছেন? আমি যে চিকিৎসা করছেন অথবা চিকিৎসা করেন না ভালো হয় না, আরো খারাপ ভাবে দেখা শুনতেইছে দিচ্ছে, না। হ্যাঁ? আপু জেরি, আপনার ওখান থেকে করা যাবে, সেটিংস থেকে করা যায় আপু ওখান থেকে। এখানে 14টা আমি এখান থেকে করতে পারি না, ওই যে ওরা যারা হচ্ছে সেটা ইয়ে করে, আছে। কন্ট্রোল করে, ওরা আসলে করতে পারে। কিছু এখনো হয়ে যায় না, কিন্তু একটু বেশি দিকে আছে আপু যে ওই সবসময় দেখা আপুর দিচ্ছে। নামের উপরে ডান পাশে উপরের দিকে 3টা ডট আছে, ওখান থেকে পারবেন। মানে যদি আপনি অ্যাডমিন হন তাইলে। নিয়মিত গোসল করবেন, সব খরচ ভিডিও থাকবে, এগুলো মাই কিন্তু আর হবে না। ব্যাকগ্রাউন্ড চুজ। আপনার গোসল ছাড়াই ভালো হবে। আর না, আপনার আমার এখানে 14টা এটা হলো ইনজেকশন কি খেতে, টাইফয়েড ইনজেকশন? হ্যাঁ এটা কিন্তু এদিক সেদিক মিউট করে দেওয়া মাই যাবে না, অডিও এটা করা কিন্তু আছে, আমি অন্যের এই মাইকটা মিউট ইনজেকশন করতে পারছি। 21টা আচ্ছা দেওয়ার পরে দেখি তো এটা রোগী করা যায় কিনা। না, করা তাহলে যাচ্ছে না। টাইফয়েড ভালো হয় না। হসপিটালে গোসল পর গোসল করতে টাকা লাগে, এটা যেন না হয়, টাইম টু টাইম ইনজেকশন দিতে হবে। ডেইলি এক বেলা করে দিব, 2 গ্রাম একসাথে দেবে না, বুঝতে হবে না। বলতেছে নিতে হবে কিনা ইনজেকশন আচ্ছা, হবে জেনিটাল কিনা ওয়ার্ড শেষ, সেটা হ্যাঁ? তো এখান থেকে এই যে কোশ্চেন আসে, এই যে দেখেন পেশ। যদি সম্ভব হয় কোথাও গিয়ে ভর্তি থেকে মানে এখন যেই অবস্থায় আছে না, ডাক্তার যে বাড়িতে ইনজেকশন দিয়ে আসবে, উপরে যে বিধানদাকে এখন বলবো এই যে আপনার এই রোগী মাইকটা আপনার মিউট করে সব দিতে, স্বাস্থ্যের বাসা অবস্থা উপরে দেখে কে চিকিৎসা দিব দেখতেছে? নাকি রোগীর অবস্থা দেখে চিকিৎসা দিব? মাইক মিউট করতে। আমি আর্থিক রোগীর অবস্থা দেখে অবস্থা চিকিৎসা দেখে না, আমি করবো। অবশ্যই আমি দুটোই দেখবো, কিন্তু আমার রোগী ঠিক তো আছে। বাঁচাতে আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা কোশ্চেন চলে আসছে। 31 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্ট উইথ, না এখান থেকে করা যায় না। 31 years old female present with genitourinary medicine clinic due to 4, ঠিক আছে, 4 fleshy protuberance lesion on her vulva which are slightly pigmented. She has recently started relationship with new partner. কত টাকা করে 4টা রাখবো? ফ্লেশি আপনার হচ্ছে কি প্রোটিউবারেন্স আছে, তো সেই ক্ষেত্রে আমি কি দিয়ে ট্রিটমেন্ট করব? ফার্স্ট লাইন প্রোফাইলিং, ভেরি গুড। আচ্ছা, গ্রাফ সার্ভাইভাল থেকে সেরকম কিছুই আসে না, এখান থেকে খালি এরিকা লাইন করবেন, হ্যাঁ? আর কিছু লাগবে না এখান থেকে। 1 ইয়ারে হচ্ছে 90%, 10 ইয়ার্সে হচ্ছে 60%, আর 1 ইয়ারে হচ্ছে 95%, 10 ইয়ার্সে হচ্ছে 70% ফর লিভিং ডোনার ট্রান্সপ্লান্ট। এটা আমরা একটু পড়ে নেই। আমরা গ্রাফ সার্ভাইভাল কিভাবে করব? আউট অফ দ্য অ্যাবভ অপশন দ্যার আর কারেক্ট ডায়াগনোসিস। অ্যাকিউট রিজেকশন, আমরা এর আগে হচ্ছে কি যখন ইমিউনোলজি পড়ছি, আমাদের ইমিউনোলজি হয়েছে না? আপনাদের হয়েছে না? আপনাদের প্যাথোলজি ইমিউনোলজি হয়েছে না? ওটার মধ্যে ছিল না যে গ্রাফ রিজেকশন ছিল না? 3টা ভাবে হয়, একটা হচ্ছে অ্যাকিউট রিজেকশন, ক্রনিক রিজেকশন। আচ্ছা, তাহলে হবে মাইক্রোবায়োলজির পর। আচ্ছা, ইমিউনোলজির সামনে ক্লাস আছে, এটা শেষে পড়ে। তাহলে একটা হচ্ছে কি আপনার অ্যাকিউট, ক্রনিক, একটা হচ্ছে হাইপার অ্যাকিউট। হাইপার অ্যাকিউট মানে সাথে সাথে রিজেকশন করবে, অ্যাকিউট মানে হচ্ছে মান্থ পর্যন্ত রিজেকশন করবে, আর ক্রনিক হচ্ছে গিয়ে লং টাইম আফটার গ্রাফট, লং টাইম আফটার। এটা হচ্ছে কি আপনার, ক্যামেরাও ঘুরে গেছে, ঠিক আছে, লং টাইম আফটার গ্রাফ রিজেকশন যদি করে সেটা হচ্ছে গিয়ে ক্রনিক, ঠিক আছে। তো নরমালি কি হয়, ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দেই? এখানে হচ্ছে আমরা স্টেরয়েড দেই, যেমন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমরা ইনিশিয়ালি হচ্ছে গিয়ে বায়োপসি করব, বায়োপসি করার পর হচ্ছে গিয়ে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে স্টেরয়েড ডোজ দিব। ক্রনিক রিজেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ডিটোরেটিং করে রেনাল ফাংশন, এবং এটা 6 মাস পর থেকে হচ্ছে গিয়ে এটা করা শুরু করে, ঠিক আছে। তো এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে কিসের জন্য করে, সেটাই হচ্ছে কি কোশ্চেন। এখানে হচ্ছে বেসিক পয়েন্ট আছে, এইচএলএ সিস্টেম। এইচএলএ সিস্টেমটা হচ্ছে কি আপনার হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনের মধ্যে ক্লাস 1টা হচ্ছে এবিসি এবং ক্লাস 2 হচ্ছে ডিপি ডিকিউডিআর। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এই যে হুইচ ওয়ান ইজ ক্লাস 1 এইচএলএ সিস্টেম এন্ড হুইচ ওয়ান ইজ ক্লাস 2 এইচএলএ সিস্টেম। ক্লাস 1 হচ্ছে এবিসি, পরীক্ষাতে আসে কিন্তু এটা একদম এভাবে আসে, এবিসি সিডিই বিসিডি এরকম করে আসে, ঠিক আছে। তাহলে ক্লাস 1 এর হচ্ছে এবিসি, আর ক্লাস 2 আসে হচ্ছে ডিপি ডিকিউডিআর, এইচপি এইচকিউ এইচআর, তারপর আসে হচ্ছে সিপি সিকিউডিআর, এরকম করে আসে, বুঝা গেছে? তাই এটা হচ্ছে কি পরীক্ষার কোশ্চেনটা আসে। আর গ্রাফ সার্ভাইভাল যদি হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হয়, অর্থাৎ মৃত মানুষ থেকে যদি সাপোজ কর্নিয়া ট্রান্সপ্লান্ট করছে, তাই না, মৃত মানুষ থেকে যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার 1 ইয়ারে হচ্ছে গিয়ে গ্রাফ সার্ভাইভাল 90%, 10 ইয়ার্স পরে হচ্ছে 60%। আর লিভিং ডোনারের ক্ষেত্রে 1 ইয়ার হচ্ছে 95%, 10 ইয়ার্স এর পর হচ্ছে 70%, এই দুটা থেকেই আসে। এইচএলএটা হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট। এইচএলএ এই যে ক্লাস 1 এইচএলএ কোনগুলো, এটা থেকেই আসে কোশ্চেন, হ্যাঁ। ক্লাসে এইচ1 কোনটা আর ক্লাস 2 কোনটা, এটা থেকে আসে। এখানে দরকার নাই পড়া, এখান থেকে আসে না। এপিলেপসিতে আমরা চলে আসি। এপিলেপসি আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ড্রাগস কোনগুলো। এপিলেপসি মানে কি? এপিলেপসি মানে হচ্ছে সিজার হওয়া, তাই না? আনকন্ট্রোলড এপিলেপসি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রেগন্যান্সিতে জেনারেল আউটওয়েট রিস্ক। তো আমরা হচ্ছে গিয়ে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলা দেই পেশেন্টকে। এখন একটা পেশেন্ট আসছে, সে সোডিয়াম ভ্যালপোরেট খায় এবং সে
সোডিয়াম ভ্যালপোরেট থাকা অবস্থাতেই সে হচ্ছে কনসিভ করছে, তখন কিন্তু সোডিয়াম ভ্যালপোরেট কিন্তু ওর্স্ট অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। এটা কি করবে, আপনার নিউরাল টিউব ডিফেক্ট করবে, এবং এটা অনেক বেশি, আপনার অ্যারাউন্ড 3 to 4% হচ্ছে গিয়ে সে 9%, সরি অ্যারাউন্ড 3 to 4 বলছে, অ্যারাউন্ড 9% হচ্ছে গিয়ে সে এনটিডি করে, নিউরাল টিউব ডিফেক্ট করে। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের এপিলেপসি থাকে এবং সে প্রেগন্যান্সি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, লাইফ মানে একদম চিল ডেলিভারি পর্যন্ত আমরা 5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড দিব। ভেরি গুড, আমরা তো এমনি পেশেন্টকে দেই, তাই না? কিন্তু ওরা হচ্ছে আমরা 3 মাস পর্যন্ত দেই, কিন্তু যাদের এপিলেপসি আছে ওদের থ্রু আউট প্রেগন্যান্সি হচ্ছে গিয়ে আমাদের ফলিক অ্যাসিড দিতে হবে। এবং এখানে কি হয়, ফলিক অ্যাসিডটা আমরা দেই কিসের জন্য, বিফোর হচ্ছে গিয়ে টু রিস্ক অফ মিনিমাইজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। অ্যারাউন্ড 1 to 2% নিউবর্ন নন এপিলেপটিক মাদার্স হ্যাভ কনজেনিটাল ডিফেক্ট, এবং এটা রাইজ করে হচ্ছে 3 থেকে 4% পর্যন্ত। আদার পয়েন্ট মধ্যে কি কি হতে পারে, একটা হচ্ছে আমাদের কি কি রাখতে হবে এপিলেপসি, এখানে এত মানে কোনটা কোন ওষুধের মেকানিজম সেটা নাই, এখানে হচ্ছে আমাদের এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে, প্রেগন্যান্সি উইথ এপিলেপসির ক্ষেত্রে আমাদের এইম কি থাকবে, মানে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এপিলেপটিক অ্যাটাকটা। হ্যাঁ, একটা হচ্ছে আমরা মনোথেরাপি দিয়ে করব, মানে মাল্টিপল ড্রাগস আমরা যাব না। মাল্টিপল ড্রাগস মানে হচ্ছে 10% হয়ে যাবে কিন্তু এনটিডি হওয়ার চান্সেস। ঠিক আছে, এনটিডি, কার্ডিয়াক অ্যানোমালিস, তারপর হচ্ছে গিয়ে আপনার লাং কার্ডিও রেসপিরেটরি অ্যানোমালিস, তারপর হচ্ছে গিয়ে ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট বা মিড ইয়াগুলা, আপনার মিডটা মানে মিড পয়েন্ট অ্যানোমালিস গুলা হচ্ছে বেশি হয়। তো আমাদের এই জন্য সবসময় করতে হবে কি, একটা মনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা কি করতে হবে, নিউয়ার জেনারেশন ড্রাগস দিয়ে করতে হবে। ঠিক আছে, আরেকটা কি, একটা হচ্ছে এখানে কোনো ইন্ডিকেশন নাই মনিটর করার মতো, সোডিয়াম ভ্যালপোরেটটা হচ্ছে ওর্স, পাশে লিখে রাখেন ওর্স অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এবং দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরাল টিউব ডিফেক্ট। কার্বামেজাপিনটা কি, এটাও হচ্ছে কি আপনার লিস্টেরাটোজেনিক দেন আদার ওল্ডার এপিলেপটিক্স, মানে মন্দের ভালো হচ্ছে কার্বামেজাপিন, বলছিলাম না মন্দের ভালো কার্বামেজাপিন। ফেনাইটোইনটা হচ্ছে এই যে মিড লাইনের যে এফেক্ট করবে, ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট, এগুলা করবে। ল্যামোটিগ্রিন আর হচ্ছে লেভোটেরাসিটাম, এগুলা হচ্ছে গিয়ে লো ডোজের অ্যান্টি এপিলেপটিক, এগুলো আপনি হচ্ছে অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন। যারা ভ্যালপোরেট খাচ্ছে, যারা ফেনাইটোইন খাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা এক্সচেঞ্জ করে আপনি ল্যামোট্রিগিন আর লেভোটেরাসিটাম ইউজ করতে পারেন, বাট এটা হচ্ছে গিয়ে আপনার লো ডোজের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। ঠিক আছে, এটা হচ্ছে কম ইয়ে করে। এখান থেকে একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে ফার্মা থেকে তো আসবে কিভাবে কাজ করে, আমরা পড়ছি না ফার্মাতে যে কোনটা কি করে, ওইটা তো আমরা ফার্মাতে পড়েছি। আর এইখান থেকে আসে হচ্ছে গিয়ে আমি পেশেন্টকে কতদিন পর্যন্ত ফলিক অ্যাসিড দিব। ওকে, প্রেগন্যান্সি ডায়াবেটিসটা আজকে পড়বো না, হেপাটাইটিসটাতে চলে যাই, ছোটগুলো পড়ে ফেলে। প্রেগন্যান্সি ডায়াবেটিসটা আপু, নুসুর আপু, ও আচ্ছা আপু, আপনি তো প্রত্যেক ক্লাসে আসেন, ওটা একটু দাগ দিয়ে রাখেন, যেটা হচ্ছে সেকেন্ড ক্লাসে লেকচারে নিব। প্রেগন্যান্সি ডায়াবেটিসটা বড় তো, ছোটগুলো একটু কতগুলো শেষ করে নিই। প্রেগন্যান্সি ডায়াবেটিস একটু বড় টাইম নিয়ে পড়বো আর কি, সময় নিয়ে পড়বো। হাইপারমেসিস গ্রাভিডিরাম কিছুই না এখান থেকে। হাইপারমেসিস গ্রাভিডিরামটা কি, এটা হচ্ছে এক্সেসিভ ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি। ওকে, তাহলে হাইপারমেসিসটা হচ্ছে এক্সেসিভ ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি, এবং হচ্ছে অ্যারাউন্ড 1% অফ প্রেগন্যান্সি, এন্ড ইট ইজ থট টু বি রিলেটেড টু দ্য রেজ বিটা এসিজি লেভেল। কাদের বেশি হবে, যাদের হচ্ছে বিটা এসিজি লেভেলটা বেশি থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে কি আপনার হাইপারমেসিস গ্রাভিডিরাম হয়, এবং এটা মোস্ট কমনলি হবে হচ্ছে 8 to 12 উইকস এর মধ্যে, এবং পারসিস্ট করে হচ্ছে 20 উইকস পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। আফটার 20 উইকস এটা কিন্তু আবার কমে আসবে। ঠিক আছে, এখন কার কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এটা অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, ট্রপোপ্লাস্টিক ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, নালিপ্যারাইটি, ওবেসিটি, এগুলোর সাথে হচ্ছে রিলেটেড। ম্যানেজমেন্ট আমরা কি দিব, অ্যান্টিহিস্টামিন দিব, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। অ্যান্টিহিস্টামিন কি দিতে পারি আমরা, প্রোমেথাজিন দিতে পারি অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর কি করতে পারি আমরা, ওই যে এটা হচ্ছে গিয়ে একটা, এটা আপনাদের এখন লাগবে না, জাস্ট একটু বলার জন্য একটু বলতেছি, সেটা হচ্ছে গিয়ে পুকি একটা ক্রাইটেরিয়া আছে, পুকি ক্রাইটেরিয়া। পুকি ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া 1 2 3। তো পুকি মানে হচ্ছে গিয়ে যাদের হচ্ছে ক্রাইটেরিয়া, এটা 5 এর মধ্যে আমরা করি, যাদের হচ্ছে গিয়ে 0 to 1 or 2, তাদেরকে আমরা আউট পেশেন্ট ম্যানেজ করবো। সেটা কি করবো, বেশি বেশি ওয়াটার খাইতে বলবো, তাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে বলবো। ঠিক আছে, মানে এক্সেসিভ ভমিটিং এর ক্ষেত্রে আর কি। এবং তাদেরকে হতেছে কি আমি ওই যে প্রোমেথাজিন তো দিতেছি, এটা যদি কাজ না হয় তখন হচ্ছে কি আমরা যে হাইড্রালাজিন এগুলা দিব, আদার্স যেগুলো আছে ওগুলা দিব। আর যদি 2 থেকে 4 হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমার হাইড্রেশন করতে হবে, সাথে ভিটামিন B12 দিতে হবে। আর যদি হতেছে কি পুকি যদি 3 থেকে 5 এর মধ্যে হয় সেক্ষেত্রে আমার হচ্ছে হসপিটালে অ্যাডমিট করতে হবে এক্সেসিভ ভমিটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা পুকি পুকি। আমি এটা আপনাদেরকে ছবি দিয়ে দিব না, যদি কারো ইচ্ছা হয় পড়ে নিন, মানে যারা হতেছে প্র্যাকটিস করেন, যারা অলরেডি আপু, যারা ফেলো আছেন, যারা মানে অলরেডি কনসালটেন্ট, তাদের হচ্ছে দেখতে পারেন, একটু ছবিটা পাঠিয়ে দিব না। ঠিক আছে,
ভমিটিং এর ট্রিটমেন্টটা প্রোটোকলটা একটু পাঠিয়ে দিব না। তাহলে অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, একটা হচ্ছে আইভি হাইড্রেশন করতে পারি, ঠিক আছে। কমপ্লিকেশনস কি কি হতে পারে, একটা হচ্ছে বমি করতে 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 কি হবে, ভার্নিস এনকেফালোপ্যাথি হয়ে যাবে। একটা কিন্তু ম্যালোডিউবিস্টিয়ার হতে পারে, গলা দিয়ে রক্ত আসা শুরু করবে, বমির সাথে রক্ত আসা শুরু করবে। আর কি হতে পারে, সেন্ট্রাল পন্টাইন মাইলোনাইসিস হতে পারে, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস হতে পারে। আর একটা হচ্ছে ফিটাস, বমির চোটে সে খাইতেই পারতেছে না মা, তো কি হবে, বাচ্চা ছোট হয়ে যাবে, ঠিক আছে। ফিটাস হচ্ছে কি স্মল ফর জেস্টেশনাল এজ, আর একটা হচ্ছে পিটাম বার্থ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, এটা খুবই মানে রেয়ার, যে এটা 20 উইকস এর পরে ভমিটিং হবে। ওকে, এখন দেখেন একটা মজার কোশ্চেন সেটা হচ্ছে a 23 years old who is 10 week pregnant present with severe vomiting, she is now having difficulty keeping down fluids and depistic of urine হচ্ছে ketone 2+. Okay, which one is following is not associated with the increased risk of this condition? ট্রপোব্লাস্টিক ডিজিজে কিন্তু ভমিটিং অনেক বাড়ে, কেন বাড়ে, ওই যে বিটা HCG যে অনেক বেশি বেড়ে যায় তার কারণে। ওবেসিটি যারা তাদেরও হয়, ঠিক আছে। আর কি আছে এখানে, নারী প্যারাইটিসে তো বমি হয়, টুইন থাকলে তো বেশি বেশি বমি হবে। তো স্মোকিং এ হচ্ছে গিয়ে আপনার এটার সাথে মানে লিস্ট কন্ডিশন রিলেটেড না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ দেখছেন ঘুরা পেঁচা কোশ্চেন করবে, এই আর কি। তারপর এটা দেখেন, which one of the following statement regarding hyperemesis কমে কমে কমে, এই জন্য তো আমরা আবার বলতে পারবো না পেশেন্টকে যে আপনি সিগারেট খান, ঠিক আছে। পেশেন্ট বলবে যে এটা মাথা খারাপ ডাক্তার, এই আর কি। তাহলে হচ্ছে কি, এই যে দেখেন এই কোশ্চেনটা দেখেন, এটা দেখলে একটা বুঝতে পারবেন যে which one of the following statement regarding hyperemesis gravidarum is correct or true? Most recognized complication, হ্যাঁ দেখেন মোস্ট কমন বিটুইন দ্য 12 to 16 উইক জেস্টেশন, না তো এটা হচ্ছে 8 to 12 পর্যন্ত। তারপর হচ্ছে 4% ওমেনদের এফেক্ট করে, না এটা হচ্ছে কি আপনার কত পার্সেন্ট, না এটা পার্সেন্ট ছিল না, এটা হচ্ছে কি লিখে রাখেন পাশে 1%, আছে আপু, অ্যারাউন্ড 1%, হ্যাঁ 1%। ভার্নিস এনকেফালোপ্যাথি তো হয়, এটা আমরা জানি, ম্যালোডিউবিস সিনড্রোম, ভার্নিস এনকেফালোপ্যাথি, পন্টাইন তারপর কি বলে পন্টাইন সেন্ট্রাল পন্টাইন মাইলোনাইসিস, এগুলো হবে। অন্ডাসেটন ইজ ফার্স্ট লাইন ওমেন আফটার 12 উইকস, না এটা কি প্রোমেথাজিন। কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম, না হাইপোথাইরয়েডিজমের সাথে এর কোনো রিলেশন নাই, ঠিক আছে। তার মানে এভাবে হচ্ছে এক্সক্লুড করে করে পড়বেন। প্রোমেথাজিন আপু, প্রোমেথাজিন ফার্স্ট লাইন। তারপর হচ্ছে কি লাস্টে থার্ড লাইনে সেকেন্ড লাইনে দিবে হচ্ছে কি ওই যে ইয়াটা প্যালোক্সি হ্যাঁ হ্যাঁ প্যালোনোসেট্রন, প্যালোক্সি যেটা। আচ্ছা হেপাটাইটিস বি তে যাই। হেপাটাইটিস বি তে হচ্ছে কি হেপাটাইটিস এটা মনে আছে, HBS AG HBS EAG মনে আছে, পড়েছিলাম যে মাইক্রোবায়োলজিতে। এনভেলাপ অ্যান্টিজেন অ্যান্টিবডি, কোর অ্যান্টিজেন অ্যান্টিবডি, ওকে সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি মনে আছে এগুলা। সারফেসে যদি পজিটিভ থাকে তাহলে কি হবে, সারফেসে অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে গিয়ে আপনার অ্যাকিউট, আর হচ্ছে গিয়ে অ্যান্টিবডি থাকা মানে হইতেছে গিয়ে সে ইমিউন। HBS অ্যান্টিবডি যেটা AG মানে হতেছে কি সে ইমিউন। ই মানে কি, এনভেলাপ অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে হাইলি ট্রান্সমিসিবল। এনভেলাপ পজিটিভ থাকা মানে এনভেলাপ অ্যান্টিবডি প্রেজেন্ট থাকা মানে হচ্ছে গিয়ে লো ট্রান্সমিসিবল। কোর অ্যান্টিবডি যদি থাকে তার মানে হইতেছে গিয়ে তার হয়েছিল ইনফেকশন হয়েছিল, এবং যদি অ্যান্টিকোর্স অ্যান্টিবডি যদি প্রেজেন্ট থাকে সেটার মানে কি, সেটার মানে হচ্ছে গিয়ে সে ভ্যাকসিনেটেড অর ক্রনিক ইনফেকশন অর হচ্ছে গিয়ে ইমিউন। মনে আছে এটা? কেন এটা কিন্তু আসবে এই বক্স থেকে দুইটা কোশ্চেন মাস্ট মাস্ট মাস্ট। বক্সটা মাইক্রোবায়োলজিতে, মাইক্রোবায়োলজিতে। হ্যাঁ আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস যাদের হয় না তারা মাইক্রোবায়োলজিতে পাবেন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে হেপাটাইটিস বি, if the patient had antibodies against HBe anti-HB rather than HBe antigen is the scenario, যদি থাকে তাহলে হচ্ছে কি only vaccine would not need to be given, ঠিক আছে। তাহলে এখানে দেখেন বেসিক কি হইতে হবে, আমার প্রত্যেকটা পেশেন্ট যারা আসবে, আমরা তো করি এটা ফার্স্ট ইয়াতে, তাহলে সবাইকে আমরা হচ্ছে কি স্ক্রিনিং করবো হেপাটাইটিস বি এর জন্য, আমরা হচ্ছে স্ক্রিনিং করব। তারপর হচ্ছে যাদের বাচ্চারা যাদের মায়ের হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড হেপাটাইটিস বি আছে, এবং মাদার যাদের হতেছে কি অ্যাকিউট হেপাটাইটিস বি আছে ডিউরিং প্রেগন্যান্সিতে, অর্থাৎ মার হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় হেপাটাইটিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, অথবা মা হচ্ছে ক্রনিকলি হেপাটাইটিস বি পজিটিভ, ঠিক আছে। তার ক্ষেত্রে কি করতে হবে, ওই সব বাচ্চাকে কমপ্লিট কোর্স অফ ভ্যাকসিনেশন দিতে হবে, সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন দিব, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন যে পেশেন্ট কাম টু ইউ উইথ হার 6 উইক বেবি এন্ড পেশেন্টের হচ্ছে হিস্ট্রি ছিল
during pregnancy she was hepatitis B positive. Now she is anxious about her baby. So what will be your advice towards her, or what will be the treatment protocol? সেই ক্ষেত্রে আমার কি হবে, আমি ভ্যাকসিনও দিব, অ্যান্টি ইমিউনোগ্লোবুলিনও দিব, দুইটাই দিব, ঠিক আছে বাচ্চাকে, রাইট। আর যদি কারেন্টলি ইভালুয়েট হয় সেই ক্ষেত্রে আমি হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে পারি, ল্যামিভিডিন দিতে পারি লেটার পার্ট অফ দ্য প্রেগন্যান্সি। এটা হচ্ছে পেশেন্ট যদি হচ্ছে গিয়ে শেষের দিকে যদি এসে তার যদি কারেন্টলি সে যদি ইভালুয়েট হয় হেপাটাইটিস বি পজিটিভ, তখন তারা কি করবো, তাকে আমি হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেবো, সেটা কি ল্যামিভিডিন দিয়ে করবো। ল্যামিভিডিনটা হচ্ছে প্রেগন্যান্সি সেফ। আর হচ্ছে গিয়ে যদি মানে এখানে হচ্ছে কি ভার্টিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার ওই যে লিটল এভিডেন্স, সিজারিয়ান সেকশনটা লিটল এভিডেন্স, আর হেপাটাইটিস বিটা হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিডিং দিয়ে ট্রান্সমিট হয় না, যেটা হচ্ছে এইচআইভি দিয়ে হয়। হেপাটাইটিস বির ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে আবার ব্রেস্ট ফিডিং করাইতে পারবেন, কিন্তু এইচআইভির ক্ষেত্রে করাইতে পারবেন না। মায়ের যদি শেষের দিকে এসে যদি মায়ের যদি হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন হওয়ার চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা মাকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ল্যামিভিডিন দিব। এবং যাদের যেই সব মায়ের আগে ছিল অথবা কারেন্টলি সে প্রেগন্যান্সি অবস্থায় যাদের অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে, ওই সব মায়ের বাচ্চাকে আবার জন্মের পরে ভ্যাকসিন প্লাস ইমিউনোগ্লোবিন দুইটাই হচ্ছে একসাথে দিব। এটাই পরীক্ষার কোশ্চেন, যেতে পারছে আপু? দেখেন এই যে কোশ্চেন চলে আসছে। A baby born to a mother who is known to have chronic hepatitis B, the mother latest result HbA1c positive, HbAg positive. HbAg positive মানে কি? হাই ট্রান্সমিসিবল। chronic তো আপু HbA1c তো পজিটিভ আছে, তার মানে সে কি হেপাটাইটিস বি পজিটিভ। আর HbEAg পজিটিভ মানে কি? এনভেলাপ অ্যান্টিজেন হাইলি ট্রান্সমিসিবল। ভেরি গুড, হাইলি ট্রান্সমিসিবল, মানে মার হতেছে অ্যাকিউট ইনফেকশন প্লাস হচ্ছে মায়ের ভাইরাল লোড অনেক বেশি, হাইলি ট্রান্সমিসিবল। তাহলে বাচ্চা তো হচ্ছে হাই রিস্ক বাচ্চা, তাহলে বাচ্চাকে কি দিব? ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দুটোই দিব। দুইটাই দিব, এ হবে অ্যানসার। গিভ দ্য নিউবর্ন হেপাটাইটিস বি ভ্যাকসিন এন্ড হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। মনে থাকবে এটা, এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যারা হচ্ছে প্র্যাকটিসিং করতেছেন। ওকে, আর দুটো জিনিস পড়াই দিব আপু আমাকে, আর দুইটা, আচ্ছা বেশি না, ছোট ছোট 3-4টা পড়াই দিলে তাহলে হচ্ছে কি আপনার ফার্মাকোলজিটা একটু সাথে শেষ করে দিতে পারবো। 6টা-12 বাজে তো 6:30 পর্যন্ত আমরা একটু দেখি যতটুকু পারি। হ্যাঁ, ইনফার্টিলিটিটা আমরা পড়ে ফেলি। ইনফার্টিলিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট জিনিস আপু, দু একটা পড়ে ফেলি একটু। ইনফার্টিলিটি কখন আমরা বলবো? ইনফার্টিলিটি কিন্তু এখন ইউজ করে না, এটা ইউজ করে হচ্ছে সাবফার্টিলিটি। এটা একটু পাশে লিখে রাখেন, ইনফার্টিলিটি টার্মটা ইউজ করে না, সাবফার্টিলিটি ইউজ করে। হ্যাঁ, প্রাইমারি সাবফার্টিলিটি, সেকেন্ডারি সাবফার্টিলিটি, ঠিক আছে। এখন ইনফার্টিলিটিটা হচ্ছে কি 1 in 7 কাপলদেরকে আপনার এফেক্ট করে, এটা পরীক্ষার কোশ্চেন। এফেক্ট করবে 1 in 7 কাপল। 84% কাপল হু হ্যাভ রেগুলার সেক্স উইল কনসিভ 1 year, মানে প্রথম 1 বছরের মধ্যে 84% কনসিভ করে ফেলে, আর 2 বছরের মধ্যে আপনার হচ্ছে 92% করে। এখন যদি কাপল আসে যে আমি 6 মাস ধরে ট্রাই করতেছি, আপনি কি তাকে সাবফার্টাইল বলবেন? 2 বছর পর্যন্ত যদি দেখেন যে সে কোনোভাবে কনসিভ করতেছে না উইদাউট রেগুলার রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স, উইদাউট এনি প্রোটেকশন, সেই ক্ষেত্রে আমরা তখন বলবো পেশেন্ট ইজ সাবফার্টিলিটি, ঠিক আছে। এখন কজের মধ্যে কি থাকতে পারে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কজ। এটা পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা, কজের মধ্যে মেল ফ্যাক্টর কত, আনএক্সপ্লেইন কত, ওভুলেশন কত, টিউবাল ড্যামেজ কত, ঠিক আছে। মেল ফ্যাক্টর হচ্ছে 30%, এখন বলতেছে 50%, পাশে একটু ছোট্ট করে 50 লিখে রাখেন। যদি 50 থাকে কোশ্চেনের আনসারে 50 দিবেন, এটা নতুন টগে আসছে। হ্যাঁ, আর যদি 30 থাকে তাহলে 30 দিবেন। তাহলে মেল ফ্যাক্টর হচ্ছে 30, আনএক্সপ্লেইন হচ্ছে, আর ওভারিয়ান ফেলিওর হইতেছে গিয়ে 20। আপনি আনএক্সপ্লেইনের পাশে লিখেন 25, এটা একটু ঠিক করে নেন, আনএক্সপ্লেইন হচ্ছে 25। ঠিক আছে, আনএক্সপ্লেইন হচ্ছে 25। হ্যাঁ, ওভুলেশন ফেইলিওর মানে হতেছে 20%। ওভুলেশন ফেইলিওর মানে কি আমার হচ্ছে অ্যানোভুলেশন হইতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে 20%। আর টিউবাল ড্যামেজ আদার কজ হচ্ছে 15%। এখন আমি যদি একটা সাবফার্টাইল পেশেন্ট আসে, আমি ফার্স্টে কি করবো? আমরা তো অনেক অনেক ইনভেস্টিগেশন দিই, বাট ফার্স্ট বেসিক ইনভেস্টিগেশন আমার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে Day 21 সেরাম প্রোজেস্টেরন। সিমেন অ্যানালাইসিস আমি মেল দেখবো, ধরেন সে একদম ইনিশিয়ালি আপনার কাছে আসছে, আপনি হচ্ছে এএমএস, এলএইচপি, আমরা কি করি এলএইচ, এফএসএইচ, এএমএস, তারপর হচ্ছে টিএইচএইচ, তারপর হচ্ছে সব দিতে, তাই না? কিন্তু আরসিওজি যেটা বলে সেটা হচ্ছে আপনি বেসিক দুটো টেস্ট করবেন, একটা হচ্ছে ফর মেল পার্টনার সিমেন অ্যানালাইসিস, এবং ফর ফিমেল পার্টনার আমরা হচ্ছে Day 21 সেরাম প্রোজেস্টেরন দেখবো, ঠিক আছে। এখন সেরাম প্রোজেস্টেরন যদি হইতেছে গিয়ে 30-র উপরে থাকে, 30-এর উপরে যদি থাকে সেরাম প্রোজেস্টেরন Day 21-এ, তাহলে সেই ক্ষেত্রে আমার কি বলবো যে সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের
ওভুলেশন হইতেছে। যদি 16 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে আমরা রিপিট করতে বলবো। যদি 16-র নিচে থাকে তার মানে হচ্ছে গিয়ে তার লো সেরাম প্রজেস্টেরন লেভেল, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে স্পেশালিস্টের কাছে পাঠাইতে হবে, কারণ তার ওভুলেশন হচ্ছে না, ঠিক আছে, অ্যানোভুলেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে পাঠাইতে হবে। এখন আমরা তাকে কি কি কাউন্সিলিং করবো পেশেন্টকে আমরা হচ্ছে গিয়ে রেগুলার সেক্স করতে বলবো, ফলিক অ্যাসিড নিতে বলবো, বিএমআই যদি বেশি থাকে, বিএমআইটা হচ্ছে আমার 20 থেকে 25-এর মধ্যে রাখতে হবে। যদি 20-র নিচে থাকে অর্থাৎ 19-এর নিচে থাকে তাহলে হচ্ছে ওয়েট বাড়াইতে বলবো, কারণ 19-এর নিচে থাকলে কি হয়, হাইপোগোনাড্রোপিক কজ হচ্ছে গিয়ে আপনার লো বিএমআই, ঠিক আছে, মানে এলএইচ এফএসএইচ প্রজেস্টেরন সবই হচ্ছে কম, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েট বাড়াইতে বলবো। যদি 19-এর কম থাকে, 25-এর বেশি থাকলে ওয়েট কমাইতে বলবো। আচ্ছা, তারপর হচ্ছে রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বলবো 2 to 3 days। আর হচ্ছে স্মোকিং ড্রিঙ্কিং এগুলো যদি থাকে তাহলে হচ্ছে এগুলো সিজ করতে বলবো, কারণ স্মোকিংটা হচ্ছে কি আপনার স্পার্মের কোয়ালিটি, তারপর হচ্ছে কোয়ান্টিটি এগুলো কমায় দেয়, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কোশ্চেন, হ্যাঁ, এখান থেকে আর কিছু পড়ার নাই, এটাই পড়বেন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইন্টারপ্রিটেশন পরীক্ষাতে দিয়ে দিবে কিন্তু এটা ইন্টারপ্রিটেশন, যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের আপনি হচ্ছে ডে 21 সেরাম প্রজেস্টেরন করতে দিচ্ছেন, এখন তার লেভেল আসছে হচ্ছে 30 ন্যানোমোল পার লিটার। হাউ উইল ইউ হোয়াট উইল বি ইওর অ্যাডভাইস টু পেশেন্ট? এটা কি হবে? এনশিওর, পেশেন্টকে আমি এনশিওর করব বা রিঅ্যাসিওর করব যে আপনি হচ্ছে ওভুলেশন হচ্ছে এনশিওর অ্যান্ড হচ্ছে গিয়ে ট্রাই ফর কনসিভ, ঠিক আছে, অর ট্রাইং ফর রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। হ্যাঁ, 16 থেকে 30-এর মধ্যে আসলে রিপিট করবো, 16-র নিচে আসলে আমি হচ্ছে গিয়ে পেশেন্টকে স্পেশালিস্ট মানে কি, স্পেশালিস্ট মানে হচ্ছে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিব। এটা খুবই ছোট্ট কিছুই না। ইনক্রিজ এএফপি কখন, ডিক্রিজ এএফপি কখন, এটা আমি আপনাদেরকে কোথায় পড়াইছি বলেন? এমব্রায়োলজিতে পড়াইছি। এফপিটা হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, এটা একটা মার্কার, যেটা হচ্ছে কি আমরা কি করি, যেটা আমরা হচ্ছে সেরাম মার্কার গুলো যেগুলো দেখি আমরা, ঠিক আছে, এই প্যাপে, তারপর হচ্ছে বিটা এইচসিজি, আলফা ফেটোপ্রোটিন আর হচ্ছে ইস্টাডাল, এই 5টা জিনিস আমরা দেখি, ইনহিবিন, এই 5টা জিনিস দেখি। সব যদি হচ্ছে কমে তাহলে সেটা কি ডাউন সিনড্রোম, আর সব যদি কমে একটা যদি বাড়ে সেটা কি, সব যদি কমে সেটা হচ্ছে কি প্যাটুস সিনড্রোম, আর ক্লেনফেল্টার সিনড্রোমে হচ্ছে কমবে সব, আর সব যদি বাড়ে একটা যদি কমে সেটা কি এফপি যদি কমে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, এফপি আর হচ্ছে গিয়ে আপনার ইনহিবিন যদি কমে। এখন দেখেন আলফা ফেটোপ্রোটিনটা কিসে কিসে বাড়ে কিসে কিসে কমে, এটা আমাদেরকে জানতে হবে। আলফা ফেটোপ্রোটিনটা মেইনলি হচ্ছে বাড়ে নিউরাল টিউব ডিফেক্টে, নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে আলফা ফেটোপ্রোটিনটা বাড়বে, তারপর হচ্ছে অ্যাবনর্মাল ওয়াল ডিফেক্টও বাড়বে, আর মাল্টিপল প্রেগন্যান্সি হলেও এটা বাড়বে, কারণ 2টা বাচ্চা 3টা বাচ্চা বাড়বে। আর ডিক্রিজ করবে কিসে? ডাউনে, ট্রাইজোমিতে বললাম যে সবকিছু কমা মানে হচ্ছে পাতুস, তাহলে পাতুস কি, ট্রাইজোমি 18 প্যাতুস, তাহলে হচ্ছে কি আপনার ট্রাইজোমিতে কমবে, আর ম্যাটারনাল ডায়াবেটিস মেলাটাসে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন কমে যাবে। কোশ্চেন কি আপনার আসতে পারে যে অল the followings associated with low alpha fetoprotein level except which one? লো আলফা ফেটোপ্রোটিন লেভেল বলবে ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 18, ম্যাটারনাল ডায়াবেটিস মেলাটাস, এনটিডি। কোনটা হবে आंसर? ডাউন সিনড্রোম। All are in all these condition alpha fetoprotein is decreased except which one? ডাউন সিনড্রোম। Down, trisomy, maternal diabetes, neural tube defect, NTD. Very good. আচ্ছা, alpha protein is increased in this situation except which one? NTD, omphalocele, gastroschisis, trisomy 18. Very good. আপু এখান থেকে এই কোশ্চেনই আসে, আর কিছু আসে না। পিটাম বার্থ থেকে এই যে এটা খালি পড়বেন যে পিটাম বার্থটা হচ্ছে কি কখন বলবো আমরা, যদি 37 উইকস এর আগে বাচ্চা জন্মায় যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো পিটাম বার্থ। কারণ 37 উইকস এর আগে যদি হয় সেটা পিটাম বার্থ, কারণ 37 এর আগে আমাদের লাং ম্যাচুরেশন হবে না। লাং ম্যাচুরেশন হওয়ার আগে বাচ্চা জন্মালে সেটাই হচ্ছে পিটাম, ঠিক আছে। 5 থেকে 10% হয়, এবং তার মধ্যে যেসব বাচ্চা সিঙ্গেল থাকে, সিঙ্গেল প্রেগন্যান্সিতে হয় 6%, মাল্টিপলে হয় হচ্ছে 45%, কারণ বাচ্চা তো 2টা, ঠিক আছে। কজের মধ্যে কি আছে? এটা হচ্ছে কজটা হচ্ছে আনএক্সপ্লেইন, 30 থেকে 40% ক্ষেত্রে এটা আনএক্সপ্লেইন, এই দুটা থেকেই আসে। আনএক্সপ্লেইন হচ্ছে 30 থেকে 40%, আর মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে 20 থেকে 30%। আর কি কি হতে পারে? কনজেনিটাল অ্যাবনরমালিটি যদি থাকে বাচ্চার, অ্যান্টিপার্টাম হেমোরেজ মানে কি, এটা হচ্ছে কি প্লাসেন্টা প্রিভিয়া ছিঁড়ে ছিঁড়ে দেখা গেল বাচ্চা সব বের হয়ে গেছে, ঠিক আছে। এই তারপর হচ্ছে প্রি এক্লাম্পসিয়া যদি হয়, কি হয়, অতিরিক্ত প্রেসার হাইপারটেনশনের জন্য হইতেছে কি বাচ্চা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভিক্সটা হচ্ছে গিয়ে হ্যাঁ ধরে রাখতে পারতেছে না। ডায়াবেটিস মেলাটাস, পলিহাইড্রোমনিওস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমার পিটাম বার্থ হবে। কোশ্চেন কিভাবে আসে? কোশ্চেন আসে হচ্ছে গিয়ে যে 35 উইকস এ জেস্টেশন নিয়ে আসছে, স্পন্টেনিয়াস লেবারে চলে আসছে। এখন হচ্ছে which one is the following is least associated with পিটাম বার্থ, বা which one is more associated with পিটাম বার্থ, এইভাবেই আসবে। সো রিজন গুলো একটু
জানা থাকতে হবে। কোনটা হবে এখানে? এন্ডোমেট্রিয়াসিস, কারণ অ্যান্টিপার্টাম হেমোরেজ, ইউটেরাইন অ্যাবনরমালিটিস, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, টুইন সবই হচ্ছে কজ। কজ না কোনটা? এন্ডোমেট্রিয়াসিস। ইউটেরাইন ফাইবার থেকে খালি এই দুইটা লাইন পড়বেন, হ্যাঁ। ইউটেরাইন ফাইবার থেকে হচ্ছে কি আপনার অ্যামোনেরিয়া, এটা হচ্ছে ডিভাইডেড ইনটু প্রাইমারি ফেলোর যদি হয়, সরি এটা কি অ্যামোনেরিয়া না, ফাইবারটা দেয় নাই, এই যে ফাইবার। ফাইবারটার মধ্যে ফাইবারটা হচ্ছে বিনাইন স্মুথ মাসেল টিউমার অফ দি ইউটেরাস, এটুকু আমরা জানি, এবং হচ্ছে 20% হয়, এটা একটু দাগ দেন, এবং তার মধ্যে 50% হচ্ছে ব্ল্যাক ওমানদের হয়। তাদের বেশি ইনসিডেন্স হচ্ছে আফ্রিকান, ব্ল্যাক, ক্যারাবিয়ান, এদেরকে হচ্ছে বেশি। অ্যাসোসিয়েশন হচ্ছে যে মোর কমন ইন আফ্রো ক্যারাবিয়ান ওমেন। রেয়ার হবে কাদের? পিউবার্টি রেসপন্স টু ইস্ট্রোজেন যাদের থাকে তাদের হচ্ছে কি রেয়ার। ফিচার্স কি কি হতে পারে? এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, মেনোরেজিয়া হতে পারে। আমি আপনাদেরকে আগেও বলছি, অনেকবার বলছি যে ডিসমেনোরিয়া মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, মেনোরেজিয়া মানেই হইতেছে ফাইব্রয়েড, এই দুটো এক্সক্লুড করতেই হবে। ডিসমেনোরিয়ার প্রধান কজ হইতেছে গিয়ে এন্ডোমেট্রিয়াসিস, আর যদি বেশি বেশি হয় মেনোরেজিয়ার প্রধান কজ হইতেছে ফাইব্রোসিস, তাহলে এই দুটা এই ফাইব্রয়েড, এই দুটা হইতেছে কি আমাদের এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। আর সাথে কি থাকতে পারে? সাথে মেনোরেজিয়া, ব্লটিং, ইউরিনারি সিমটমস থাকতে পারে, মানে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি, যেগুলো প্রেসার সিমটম। যদি এই ফাইবারটা বড় হয় ও কি করবে? ইউটেরাসের প্রেসার দিয়ে, ইউটেরাসের নিচে কি থাকে আমার? ব্লাডারও প্রেসার করবে, যার কারণে কি হবে? ফ্রিকোয়েন্সি মিকচুরেশন এগুলো হচ্ছে বেড়ে যাবে ফর লার্জ ফাইব্রয়েড। আর সাবফার্টিলিটি হইতে পারে, কারণ ও হচ্ছে কি ক্যাভিটিটাকে ডিস্টর্টেড করে রাখছে, তো বাচ্চা হচ্ছে ইমপ্লান্টেশন হতে পারে না, ঠিক আছে, সাবফার্টিলিটি হয়। ম্যানেজমেন্ট আমরা কি দিব? ফার্স্টে হচ্ছে কি আমরা সিওসিপি দিতে পারি। সিওসিপি কি করে আমাদের? সিওসিপিটা হচ্ছে কি আপনার হচ্ছে পিরিয়ডটা রেগুলার করে ফেলে, এটা হচ্ছে কি আপনার কমে যাবে। তারপর জিএনআরএস দিতে পারে। জিএনআরএস হচ্ছে কি আপনার টিবোলন, এগুলো দিলে কি হয়? যে পিরিয়ডটাকে বন্ধ করে রাখে, যাতে হচ্ছে সাইজটা না বাড়ে, হ্যাঁ। আরেকটা কি হতে পারে আপনার? সার্জারি তো সামটাইমস আমরা নিতে পারি। আর যারা হচ্ছে ফার্টিলিটি চায় কিন্তু টিউব মানে ফাইবারটা অনেক বড় বা ক্যাভিটি ডিস্টর্টেড করে রাখছে, ওদের ক্ষেত্রে আমরা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করে দিতে পারি, ঠিক আছে। মায়োমেক্টমি করতে পারি। মায়োমেক্টমি হচ্ছে ফার্স্ট লাইন সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন কি মায়োমেক্টমি করা। আর যারা হচ্ছে ফার্টিলিটি চায় কিন্তু মায়োমেক্টমি চায় না, তাদের ক্ষেত্রে আমরা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করতে পারি। কমপ্লিকেশন কি হতে পারে? রেড ডিজেনারেশন হতে পারে। আর এখানে তেমন কিছু নাই পড়ার। অ্যামোনিয়াটা করবো না, অ্যামোনিয়ার মধ্যে আমি এক্সট্রা কিছু নোট আছে, ওইটা আমি আপনাদেরকে বলবো। অ্যামোনিয়া বড়, এটাও না। এইচপিভি ভ্যাকসিন, এটা দুটো লাইন মাত্র, এটা পড়বেন। এইচপিভি ভ্যাকসিন হচ্ছে গার্ডাসিল, হ্যাঁ। গার্ডাসিলটা হচ্ছে 4টার এগেনস্টে কাজ করে। 4টা কোনটা? 4, 6, 11, 16, 18, 4টার এগেনস্টে হচ্ছে কাজ করে। আর আগে কি পাওয়া যেত? আগে পাওয়া যেত হইতেছে, আগে কি পাওয়া যেত বলেন তো? সার্ভারেক্স। সার্ভারেক্সটা হচ্ছে শুধুমাত্র 16 আর 18 এগেনস্টে কাজ করে। এই কারণে হচ্ছে কি আপনার এই গার্ডাসিলটা হচ্ছে এখন মার্কেটে আসছে, এবং এটা পরীক্ষাতে কোশ্চেন আসে কি যে হুইচ এইচপিভি ভ্যাকসিন গিভ কোয়াড্রিপল প্রোটেকশন। কোয়াড্রিপল মানে কি? 4টা প্রোটেকশন দেয় হচ্ছে গার্ডাসিল, এটা একটু জানবেন, হ্যাঁ। এইচপিভি ইনফেকশনটা হচ্ছে 99% সার্ভাইকাল ক্যান্সার করবে, 85% অ্যানাল ক্যান্সার করবে, আর 50% হচ্ছে ভালভাল ভ্যাজিনাল ক্যান্সার করবে, এটা পরীক্ষার কোশ্চেন। এবং 20 থেকে 30% মাউথ এন্ড থ্রোট ক্যান্সার করবে। ওকে, এখন এই যে এখানে একটা কথা আছে, এটা যদিও হতেছে অনেক বড় একটা জিনিস, বাট এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। এটা কি বলে? এটা বলে হচ্ছে যদি কোনো পেশেন্টকে আমরা কি করব, ইউকেতে কি করে আপনার, এটা হচ্ছে স্মিয়ার টেস্ট করে, সার্ভাইকাল স্মিয়ার টেস্ট করে, হ্যাঁ। সার্ভাইকাল স্মিয়ার টেস্ট করে যদি হচ্ছে কোনো ওই যে মানে সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে ওদের হচ্ছে গিয়ে আপনার টেস্ট করে যদি দেখে যে বর্ডার লাইন যদি থাকে, নর্মাল থাকলে কিছু করে না, যদি বর্ডার লাইন থাকে আর মাইল্ড ডিসক্যারিওসিস থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রে আর কি করে ওরা এইচপিভি স্যাম্পল নেয়। এইচপিভি স্যাম্পল যদি নেগেটিভ থাকে তাহলে পেশেন্টকে হচ্ছে রুটিন রিকলে পাঠাবে। রুটিন রিকল মানে কি? রুটিন রিকল মানে হচ্ছে প্রতি 3 বছর পর পর পেশেন্ট আবার এই টেস্টটা করবে, হ্যাঁ। যদি টেস্ট পজিটিভ হয়, এইচপিভি যদি পজিটিভ হয়, তাহলে আমরা পেশেন্টকে সাথে সাথে কলপোস্কোপিতে পাঠিয়ে দিব। বুঝা গেছে? এটাই হচ্ছে ইয়ে, মানে যদি আপনার হচ্ছে মাইল্ড অর মডারেট ডিসক্যারিওসিস থাকে, রুটিন রেফার করবে কলপোস্কোপিতে। যদি এইচপিভি পজিটিভ থাকে রেফার করবে কলপোস্কোপিতে। যদি এইচপিভি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে রুটিন রিকল। এখান থেকে এতটুকুই। আর এখানে হচ্ছে যে ভ্যাকসিন কতদেরকে ইউজ করা হয় ইউকেতে হচ্ছে 12 থেকে 13 বছরের মধ্যে সবাইকে হচ্ছে ভ্যাকসিনটা অফার করা হয়, এবং এটা হচ্ছে ওদের জাতীয়ভাবে যেরকম দেয় সেভাবে দেয়, ঠিক আছে। কিভাবে দেয়? এটা হচ্ছে স্কুলগুলোতে দেয়, ঠিক আছে। ভ্যাকসিন হচ্ছে নরমালি এটা স্কুল থেকে শুরু করে, 12 থেকে 13 বছর থেকে শুরু করে, এটা সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগেই শুরু করে, ঠিক আছে। আর ইনফরমেশন হচ্ছে গিয়ে আমার প্যারেন্টসদেরকে গিভ করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হেলথ সিস্টেম ওয়েবসাইটে এটা পাবো আমরা। টোটাল হচ্ছে 3 ডোজ আমরা দিতে পারি, 0, 1 মান্থ আর হচ্ছে 3 মান্থ।
ঠিক আছে। আর হচ্ছে গিয়ে 2টা ডোজেও দেওয়া যায় এটা, ঠিক আছে, 0 আর হচ্ছে গিয়ে 1 মান্থ থেকে দেওয়া যায়। ডোজিং শিডিউলটা হচ্ছে গিয়ে চেঞ্জিং করছে সেপ্টেম্বরে। এটা হচ্ছে 2টা ডোজে আমি দিতে পারি, আর ডোজ আর এফেক্টিভ অ্যাজ 3 ডোজ। যদি হচ্ছে গিয়ে আমি 0তে একটা দেই, 1 মান্থ একটা দেই, এটা হচ্ছে কি নতুন ভাবে আউটকাম করছে যে এটা থার্ড ডোজ আর দিতে হয় না। কিন্তু যদি আমি বলি যে ইনিশিয়ালি যেটা ডোজটা ছিল সেটা হচ্ছে 3টা ডোজ, একটা হচ্ছে 0 ডে, 1 মান্থ, আর একটা হচ্ছে 3 মান্থ পরে, ঠিক আছে। আর গার্লস হচ্ছে কি যারা সেকেন্ড ডোজ দিছে তাদের হচ্ছে 6 থেকে 24 মাসের মধ্যে, মানে ফার্স্ট ডোজের মধ্যে যারা হচ্ছে সেকেন্ড ডোজ দিচ্ছে তাদেরকে, সরি, ফার্স্ট ডোজ দেওয়ার 6 থেকে 24 মাসের মধ্যে তাদেরকে আবার সেকেন্ড ডোজ দিতে হবে। এটাই হচ্ছে কি লোকাল পলিসি। আর 12 থেকে 13 বছরের মধ্যে ইউকে তে প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে আমার হচ্ছে গিয়ে এই যে গার্লাসেল দিতে হবে, এবং এটা স্কুলের মাধ্যমে আমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আর না পড়ি না। আচ্ছা আপু, তাহলে আপনি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়াতে লিখে রাখেন অ্যামোনেরিয়াটা, আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পড়বো অ্যামোনেরিয়া মিনস্ট্রুয়াল সাইকেল। অ্যামোনেরিয়া মিনস্ট্রুয়াল সাইকেল দিয়ে একটু দাগ দিয়ে রাখেন, যে লেকচার 2 তে পড়বো আমরা। হুম 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 3টা ক্লাস আপু, কিন্তু আমরা ওই যে ফার্মাতে যে ওই ইয়ের জন্য আপনার টারফিউর জন্য তো ক্লাস তো একদম টেনে টেনে শেষ করতে হয়েছে, মানে সব ফার্মা তো অনেক বড় লেকচার, তো ওইখানে আমার কিছু 4টা 5টা পেজ বাকি ছিল ওইটা আমি ভাবছিলাম আজকে পড়াবো, কিন্তু এটার সাথে হতেছে আজকে যে রেকর্ডিং করতে চাইছিল যে, এই জন্য আজকে একটু পড়া আগায় রাখলাম, যাতে থার্ড ক্লাসে একটু আগায় রাখলে লাস্টের 1 ঘন্টা আমি ফার্মাটা শেষ করে দিতে পারি, এই আর কি। ঠিক আছে, একটু পরে যাইতেছে আপু, উপরে একটু কাজ আছে। আপু আপু আচ্ছা, থাইরয়েডের ছবিটা একটু দেখতে, থাইরয়েডের কিসের আপু? ফাইব্রয়েড। ফাইব্রয়েড? ফাইব্রয়েড কোথায় ছিল? ফাইব্রয়েড থেকে তেমন কিছু আসে না, এই যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা লাগবে আর কি। আপু জি আপু। আপু ওই ফার্মা হাইপারটেনশনের পিকচারটা একটু দাও। আচ্ছা, এটা একটু নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিতে পারেন, মানে এখান থেকে নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন দাগানোটা, তারপর আমি দিচ্ছি। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো? যদিও ছোট ছোট টপিকস, ঠিক আছে ক্লাস? আপু একটা কথা ছিল। হ্যাঁ বলেন আপু। আপু ওই যে ফার্মাকোলজি প্রথম ক্লাসে ওই অ্যান্টিবায়োটিকের যে চার্টটা হ্যাফাজার ছিল আর কি, ওইটা যদি কাইন্ডলি আপনি একটু আবার চেক করে মানে গ্রুপে ছবি দিয়ে আমি দিন। দিছিলাম, কিন্তু আপনি দেখেন নাই হয়তো, আমি কিন্তু একটা করে দিছিলাম, আপনি একটু ব্যাকে যান। আমি জাস্ট নাম্বারিং করে দিছিলাম, কারণ হতেছে কি ওটা আপনার এডিটটা আমি আসলে করতে পারতেছি না, আমি তো মোবাইল থেকেও, আমি আমার ইভেন ল্যাপটপ থেকেও করতে পারতেছি না, কিন্তু কিছু রেস্ট্রিকশনের ব্যাপার স্যাপার আপু আছে। আপনার মানে কি নামে আছে আপু একটু যদি কাইন্ডলি বলেন। মেরিনা নামে আছে আপু, দেখেন ওই যে আপনাদের বইয়ের মধ্যে 1 2 প্রত্যেকটা আমি 1 1 1 2 2 2 এরকম করে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ পাইছেন আপু না আমি ওটা কপিটা? দেখেছি, ওটার পরে না আমি আবার আপনার রেকর্ডেড ক্লাসটা আবার 2বার করেছি, মানে ওই চার্টটার সাথে আমি রেকর্ডেড ক্লাসটা মিল পাচ্ছিলাম না, এই জন্য আমি কনফিউজড হয়ে গেছিলাম। রেকর্ডেড ক্লাসে মিল পাবেন না তো, কারণ হচ্ছে ওটা তো ওদিন খুব ঝামেলা হচ্ছিল মিলাইতে। আচ্ছা আপু আমি আবার চেক করে দেখবো, হ্যাঁ, থ্যাংক ইউ। মিলাতে ঝামেলা আপু হচ্ছিল ওই দেখে আমি নাম্বারিং করে দিছিলাম, প্লাস হচ্ছে সবাইকে বলছিলাম যে এটা একটা ছক নিজে করে ফেলতে, জি জি জাস্ট আপু। 1 1 1, মানে ধরেন লাইক আপনার 1 নম্বরে কোনটা আছে, ওইটা টোটাল হচ্ছে 11টা ভ্যাকসিন, 11টা অ্যান্টিবায়োটিক আছে, 11টা মেকানিজম আছে, 11টা হচ্ছে ব্যাকটেরিয়ার ওই যে নামগুলো আছে আর কি, প্লাস হচ্ছে আহ, আপনার কমপ্লিকেশনসও 11টা আছে, ওইভাবে আমি নাম্বারিং করে দিছিলাম, জি যেভাবে নাম্বারিং করে করে দিছিলাম যে ওইটা একটু করে, কারণ ওইখানে না এডিট কোনোভাবে করা যাচ্ছিল না, আমি অনেক চেষ্টা করছি, পারি নাই, ও আপসে এডিট করতে। আচ্ছা আপু আমি দেখেছি আপু, আমি বুঝতে হ্যাঁ পারি হ্যাঁ না যেটা আপনি দিচ্ছেন আর কি, ঠিক আছে হ্যাঁ, আপু। আমি অনেক ট্রাই করছি, বাট মানে আপু ওই যে পার্ডন মি যে আমি এটা করতেই পারি নাই। জি বলেন আপু। আপু ওই যে আচ্ছা, কি যেন চাইলেন? প্রেগনেন্সি সার্ভাইকাল উইথ ক্যান্সার? ডায়াবেটিস আর ইনসুলিন পেজ। বুঝি নাই আপু। হ্যালো জি আপু, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস আর এপিলেপসি এই দুটো পেজের ছবি একটু দিলে ভালো আচ্ছা, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস পড়ে নাই আপু, প্রেগনেন্সি ডায়াবেটিসটা বড় তো, ছোট ছোট গুলো আমরা আগে পড়ে ফেলছি, প্রেগনেন্সি ডায়াবেটিস হচ্ছে গত আর আই করবো। এপিলেপসি থেকে কিছুই না, জাস্ট খালি ইয়েটা পড়বেন, ওই যে ক্রাইটেরিয়া, এইমটা, যেটা শুধু এইমটা। আচ্ছা, এটা কে চাইছিলেন এইচপিভি ভ্যাকসিন? আচ্ছা, থ্যাংক ইউ। এইচপিভি ভ্যাকসিনটা নিছেন সবাই? জাস্ট ইয়েলো মার্ক করা গুলো দেখবেন, আর কিচ্ছু লাগবে না। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, বা যদি মনে হয় যে কোনোটায় পড়াইতে সমস্যা হচ্ছে, বা বুঝতে পারতেছেন না, বা হচ্ছে পড়াইলে এইভাবে না এইভাবে ভালো হইতো, ফিল ফ্রি টু আস্ক মি, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
ঠিক আছে, আপনাদের রিমার্কেশনটার উপরে আমার অনেক কিছু ডিপেন্ড করে। সো এটার উপর হচ্ছে গিয়ে আপনারা এটা হচ্ছে মার্ক করে দিয়েন। আর যদি কোনো কারো কোনো সমস্যা থাকে পার্সোনালি আমাকে বলতে পারেন যে এইভাবে না এইভাবে পড়লে ভালো হয়, বা এনিথিং, যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে, বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু আপু জানাবেন। জি আপু। আপু আমি অনেকদিন ক্লাস করতে পারি নাই নেটে। আমি যেখানে মানে আমি একটা নতুন হসপিটালে জয়েন করছি, আমার নেট অনেক প্রবলেম ছিল। সবকিছু মিলে লাস্ট মান্থ আমি কোনো ক্লাসই করতে পারি নাই ঠিক মতো। সমস্যা এই নাই জন্য আপু। এখন আমাকে মানে আবার ব্যাকে সব ক্লাসগুলা পড়ে শেষ করে তারপর আপনাকে পড়া দিতে হবে। হুম, অসুবিধা নাই আপু, পড়তে থাকেন, অসুবিধা নাই। মানুষের লাইফে কাজকর্ম থাকবে, তার সাথে পড়তে হবে, হ্যাঁ, অসুবিধা নেই আপু। এটা নিয়ে মন খারাপ করার কিছু না, আপনি এই ক্লাসগুলো করতে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি একটু পিছিয়ে পিছিয়ে গেছি আর কি, এই জন্য। অসুবিধা নাই আপু। জানুয়ারিতে একটু আপনারা যারা যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, আমি আবার বলতেছি, যারা জানুয়ারিতে পরীক্ষা দিতে চান তারা অবশ্যই আহ মানে ইয়েটা করে ফেলতে হবে আপনাদের। আপনারা সবাই দিছেন কিনা? আপনারা কি সবাই হচ্ছে অ্যাকাউন্ট করছেন, আরসিওজি অ্যাকাউন্ট খুলছেন? আপু আমি এখনো আরসিওজি অ্যাকাউন্ট খুলি নাই। আচ্ছা, যারা যারা খুলেন নাই তারা হচ্ছে আরসিওজি অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে, খুলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফিল আপ করে পাঠায় দেন ওদের কাছে, ঠিক আছে? কারণ টাইম কিন্তু বেশি নাই, অগাস্টের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। অগাস্টের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করে সেপ্টেম্বরের অক্টোবরের দিকে হচ্ছে গিয়ে আপনাদের ইয়ে পাঠাইতে হবে, আহ, কি জানি বলে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পাঠাইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো আজকে কালকের মধ্যেই যারা যারা করেন নাই, যদি জানুয়ারিতে পরীক্ষা দিতে চান তাহলে করে ফেলেন, হ্যাঁ? আমি বলবো যে জানুয়ারিতে সবাই একটু পরীক্ষা দেন, কারণ হচ্ছে জানুয়ারির কোশ্চেন কম্পারেটিভলি ইজি হয়। একটা হচ্ছে যেহেতু পড়ার মধ্যে আছেন, পড়া থেকে দূরে গেলে বা হচ্ছে গ্যাপ পড়ে গেলে কিন্তু দেখা যায় 4-5 মাসের একটা গ্যাপ পড়ে গেলে কিন্তু পড়া পিছায় যায় অনেক, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আপু, একটু কথা ছিল।